তো দেখো আজকে আমাদের টপিক হলো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। জুলজির হলো প্রথম অধ্যায়, তাই না? তো অধ্যায়টা অনেক বড়, অনেক কিছু মুখস্থ করতে হয়, সব তো মুখস্থ করে দিতে পারবো না। তো কৌশল বলে দিব যে কীভাবে পড়তে হবে, কীভাবে বললে মনে থাকবে, ট্রিক্স দিব, তাহলে দেখবো এগুলো হয়ে গেছে। ঠিক আছে, মুখ তুমি পড়ছো না? আচ্ছা, পড়ছো। তো এই কথা হলো এই অর্ধে পড়া কিছু কৌশল আছে। তোমরা ছোট ক্লাসে পড়ছিলা, ক্লাসে 8 পড়ছিলা না, প্রাণী শ্রেণীবিন্যাস পড়ছো। সেখানে কি পড়ছো? তো অ্যানিমেলিয়া জগতের পর্বগুলো পড়ছো, পর্ব থেকে উপপর্ব, তারপরে কি পড়ছো? শ্রেণী পড়ছো, এগুলো পড়ছো, এবং তাদের মধ্যেকার তাদের বৈশিষ্ট্যগুলো পড়ছো। শেষ, এইটুকু পড়া ছিল না। তো এখানে আসলে এইগুলো পড়ার আগে আমাদের কিছু বেসিক পড়তে হয়। যেমন আমাদের কি, ওই যে আমরা এখন বড় হয়েছি না, রিডিং পড়ি, বাক্য পড়ি, রিডিং পড়ি, গল্প পড়ি, অনুচ্ছেদ পড়ি। তো এইগুলো পড়ার জন্য কি আগে শব্দ শিখতে হয়েছে, মানে আগে সর্বপ্রথম শিখতে হয়েছে বর্ণ থেকে আমাদের শব্দ থেকে বাক্য এখন তো রিডিং পড়তে পারি। তো এই যে শ্রেণীবিন্যাসের কিছু কি আছে, ফান্ডামেন্টাল কিছু ভিত্তি আছে, যেগুলো তুমি যদি শেখো, বেসিকগুলো ধারণা নাও, তাহলে তুমি ওই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে প্রতিটার বৈশিষ্ট্য, পরিফেরা, এগুলো বৈশিষ্ট্য মনে রাখতে পারবা। তো এখানে পরীক্ষা যেটা আসে সৃজনশীল পর্ব ভিত্তিক বিভিন্ন প্রাণী দিবে, ছবিটাও থাকবে, সেগুলো বৈশিষ্ট্য লিখতে বলবে, পার্থক্য লিখতে বলবে। অর্থাৎ তোমাকে যে পরিফেরা বৈশিষ্ট্যটা জানতে হবে, নিডারিয়া, নেমাটোড, এগুলো বৈশিষ্ট্য জানতে হবে, এটাই মেইন কথা। তো এটা কিভাবে পারবা? এই যে বেসিক জিনিসগুলো মনে থাকলে তোমরা ইজিলি লিখতে পারবা। তো আমি তোমাদের একটু ওয়াই করে দেবো, তাতে তোমরা ইজিলি লিখতে পারো। ঠিক আছে? তো প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস, যে কথাটা হলো বিভিন্নতা শ্রেণীবিন্যাস। কথা হলো দেখো, আমাদের এই বিশাল পৃথিবীতে, মহাবিশ্ব বাদ দিলাম, পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী আছে। আমরা সব প্রাণী দেখিও নাই, আমাদের দেখার মধ্যে কত ধরনের প্রাণী আছে, তাই না? সমুদ্রের মধ্যে সব থেকে বেশি প্রাণী আছে সমুদ্রে, আমরা সেটা দেখি নাই, যাই নাই। কত রকমের প্রাণী আছে চারপাশে, আমাদের কত রকমের প্রাণী আছে। এক এক ধরনের প্রাণীর কি বৈশিষ্ট্য এক এক রকম, এক এক ধরনের স্বভাব চরিত্র, তাই না? কেউ স্থলজ, কেউ বা জলজ, তাই না? তো এরকম ভিন্নতা আছে। তো এই যে এত ভিন্নতা, প্রত্যেকটা প্রাণীকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি জানতে চাই এককভাবে, মানুষের কি কি বৈশিষ্ট্য আছে, গরুর কি কি আছে, ছাগলের কি কি আছে, ভেড়ার কি কি আছে, কুকুরের কি কি আছে, তাই না? তাহলে অনেক হয়ে গেল না এগুলোতেই? তো এককভাবে জানা সম্ভব না। সো এই জন্যে আমরা কি করছি, যে যাদের বৈশিষ্ট্য মোটামুটি একই, নির্দিষ্ট কিছু ক্যাটাগরি ভিত্তি করে যাদের একই মোটামুটি ফান্ডামেন্টাল কিছু, তাদেরকে একটা গ্রুপে রাখছি। আবার যাদের একই, তাদের একটা গ্রুপে রাখছি। এতে করে কি হচ্ছে, এই গ্রুপে যারা আছে তাদের কি করতেছি, আমরা একটার বৈশিষ্ট্য জানলে বাকি সবগুলার বৈশিষ্ট্য জানতে পারতেছি। কমন কিছু বৈশিষ্ট্য আমরা নিয়ে স্টাডি করি আর কি। এতে করে কি হয়, আমরা সহজেই ওই গ্রুপে যারা অবস্থান করতেছে সবার বৈশিষ্ট্য আমরা জানতে পারি। ঠিক আছে? এতে করে দেখো, বিশাল এই প্রাণী জগৎটা আমাদের হাতে কি ছোট হয়ে আসলো না? অল্পতে আমরা প্রাণী জগৎ সম্পর্কে স্টাডি করতে পারলাম। এটাই হলো আসলে প্রাণীর শ্রেণীবিন্যাস উপকারিতা। আর শ্রেণীবিন্যাসটি কি? তাহলে এই বিশাল বৈচিত্র্যপূর্ণ প্রাণীগুলাকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী ক্রমে বা ধাপে বা নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করার প্রক্রিয়াটা হলো কি বলতো? শ্রেণীবিন্যাস। ঠিক আছে? তো এখানে দেখো, যেমন আমাদের দেখো বাসায় যে রান্না করা হয়, রান্না দেখো যখন ভাত হয় কেমন বুঝি আমরা? প্রতিটা চালকে টিভি দেখি, কি করে বলতো? একটা ভাত নিয়ে টিভি দেখলে যদি হয়, শেষ হয়ে গেছে। ঠিক এমনটাই যে কোনো একটা, এই যে আমরা একটা গ্রুপে ভাগ করলাম, এই গ্রুপের যে কোনো একটাকে দেখলে, বৈশিষ্ট্য বললে সকল প্রাণী সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা পাই যেতেন। এটাই হলো মেইন কথা, শ্রেণীবিন্যাসের গুরুত্ব। তো এইগুলা ধারণাগুলো কিভাবে আমরা পাবো সেগুলো একটু বিস্তারিত বলবো। প্রথমে দেখো, যে লাইনটা মনে রাখতে হবে সেটা হলো, জীববিজ্ঞানের এ পর্যন্ত 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ। কত? 2,70,000। বুঝছো? ভাস্কুলার উদ্ভিদ, ভাস্কুলার বলতে এটা আসলে, যেটা আমি সহজভাবে বলি, এটা হলো বড়। বুঝছো? ভাস্কুলার মানে অনেক বহুকোষী আর কি বলতে পারো, অনেকটা, যে বহুকোষী বড় বা বিভাজিত হতে পারে, এরকম কোষ বিভাজনের মধ্যে বিশাল একটা আকার ধারণ, এরকম সহজ কথায় বড় উদ্ভিদ। এবং 15 লক্ষের মতো কি বলতো প্রাণী শনাক্ত করেছে, মানে বড়গুলো আর কি। পরে আপডেট দিতে আমাদের 5 লক্ষ প্রাণী উদ্ভিদ দিয়েছে, ওটা হতে পারে। তো এটা যেটা আছে এটা বললাম, তোমার যদি আপডেটটা পড়বা। ঠিক আছে? ওকে। তো এসব প্রজাতির মধ্যে কি রয়েছে, বিভিন্ন ভিন্নতা আছে। তো ভিন্নতাকে যাতে আমরা, যেহেতু অনেক ভিন্নতা আছে, সবগুলোকে একত্রে আমরা চিনতে পারবো না, একত্রে চেনার জন্য হলো শ্রেণীবিন্যাস। আমি পড়াবো না এগুলো রেডি। ঠিক আছে? এখন কথা হলো যে প্রাণী বিভিন্নতা ও প্রাণী বৈচিত্র্য, যেগুলো বললাম কথা, এক এক জায়গায় প্রাণীর এক এক রকমের বৈশিষ্ট্য আছে। এখন কথা হলো, এই যে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ, প্রাণী বৈচিত্র্যের
প্রকারভেদ, যে এত প্রাণী আছে, এত এত প্রাণী, এদের মধ্যে তাহলে কি কি বৈচিত্র্য আছে, কেমন টাইপের বৈচিত্র্য হতে পারে? এটা প্রকারভেদ কি আছে বলতো? বলছে প্রথমে কি জিনগত বৈচিত্র্য, কি বলছে? তারপর তো একটা তার জিনগত বৈচিত্র্য, আর একটা হলো প্রজাতিগত, একটা হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এর মধ্যে সবথেকে বড় একক কোনটা, বড় পরিসরে? সেটা হলো কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো আমি তো রিডিং পড়ে যাবো, রিডিং বললে তো হবে না। তো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে কি বোঝায়? একটা নির্দিষ্ট পরিবেশ, নির্দিষ্ট ভৌগোলিক অবস্থা, যে একটা জীব বসবাস করে সেখানে এক ধরনের বাস্তুতন্ত্র গঠিত হয়। আমরা বাস্তুতন্ত্রের ছোট ক্লাসে পড়ে আসছো। যেমন মনে করো যে শীত প্রধান প্রধান অঞ্চলের একটা বাস্তুতন্ত্র আছে, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের একটা বাস্তুতন্ত্র আছে, আবার স্থলজ পরিবেশে একটা বাস্তুতন্ত্র আছে, জলজ পরিবেশে একটা আছে, মরু অঞ্চলে একটা বাস্তুতন্ত্র আছে, নির্দিষ্ট একটা কাঠামো। আবার হলো কি বরফ অঞ্চলের একটা বাস্তুতন্ত্র আছে না, শীত প্রধান বা বরফ অঞ্চলের। তো এই যে এরকম নির্দিষ্ট একটা এরিয়া জুড়ে একটা অন্যরকম একটা পরিবেশ বিরাজ করে। ওই মনে করো যে তুমি আমি যদি তোমাকে বলি যে ভালুক মেইনলি আমরা কি বলি, ভালুক বনও তো থাকে, তাই না? বনেও থাকে। আবার কিছু ভালুক আছে কি বলো বরফ অঞ্চলে থাকে। কোথায় থাকে? দেখো নাই? হ্যাঁ, সাদা কালারের বরফ অঞ্চল থাকে। এখন কথা হলো এই যে আমাদের বনের ভালুক আর বরফ অঞ্চলে ভালুক কি এক হবে? এই বনের ভালুককে যদি বরফ অঞ্চলে নিয়ে দেখা যায়, শেষ, একদিনে বেড়া যাবে না, থাকতে পারবে? তো এক এক জায়গার কি এক একটা বৈশিষ্ট্য, তাই না? ওকে, তাহলে এই যে মনে করো যে আমাদের অনেকগুলো কি আছে, বাস্তুতন্ত্র আছে। তাহলে মনে করো একটা জলজ বাস্তুতন্ত্র, একটা স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে যে বৈচিত্র্য, তাকে বলা হয় কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ওকে, প্রজাতির বৈশিষ্ট্য মনে করো হতে পারে নির্দিষ্ট একটা বাস্তুতন্ত্রের মধ্যেই বা এক ভিন্ন কোনো বাস্তুতন্ত্রের মধ্যে। প্রজাতি মানে মানুষ একটা প্রজাতি, গরু একটা প্রজাতি, ছাগল একটা প্রজাতি। তো এই যে মনে করো গরু এবং ছাগলের মধ্যে যে পার্থক্য, ছাগল একটা প্রজাতি, গরু একটা প্রজাতি, তার এদের মধ্যে যে ফান্ডামেন্টাল যে পার্থক্য আছে সেটা কি বলতো? প্রজাতিগত বৈচিত্র্য। এখন একটা কি আছে? জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্যটা কি? তার মানে এটা কিন্তু একই প্রজাতির মধ্যে হবে। কি হবে? একই প্রজাতির মধ্যে। দেখো একই প্রজাতির মধ্যে দেখো আমরা সবাই মানুষ, আমাদের মধ্যে কি গঠনগত, আকারগত, চিন্তা ধারণার পার্থক্য আছে না? আছে। তাহলে এটা কিসের কারণে হয়েছে? আমরা কিন্তু এটা পড়ে আসছিলাম, জেনেটিক্যাল একটা বিষয় আছে আমাদেরটা। মাথা ব্যথার বৈশিষ্ট্য সন্তান নিয়ে যায় কে? জিন, তাই না? বংশগতি বস্তু, ডিএনএ, আরএনএ বা ডিএনএ, তাই না? এগুলো জানি, জিন। তাহলে এটা কি বলা হয়? জিনগত বৈচিত্র্য। ঠিক আছে, তার জিনগত বৈচিত্র্য প্রজাতির মধ্যেও দেখা যায়। বাস্তুতান্ত্রিক তো হবে আরো বড় পরিসরে চলে গেল। ঠিক আছে, তো এগুলো বুঝলা বিষয়টা, লিখতে তো পারবে এখন নাকি? জিনগত বৈচিত্র্য বলতে কি বোঝায়, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিকগত, শেষ। তোরা ক কিন্তু এখান থেকে দিলে পারবা। ঠিক আছে, খালি ক আসে না। প্রজাতিগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য বলতে কি বোঝায় বুঝিয়ে লেখো, ব্যাখ্যা করো। খ নাম্বার আসে। তো এই যে এখানে ক নাম্বারের জন্য বোঝায়, এই যে ক নাম্বারের অ্যান্সার হলো। তারপরে এগুলো লেখলা, এই যে 13 লাইনগুলো একটা পড়ে দিবা, দেখবা। ঠিক আছে, প্রজাতিগত যেটা বললাম ওটাই। ঠিক আছে, যে অঞ্চলের প্রজাতিগত বৈচিত্র্য এগুলো পড়বা। তাহলে কি বলছে? যে অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্য বেশি সেই অঞ্চলে সাধারণত জীব বৈচিত্র্য কি বলা হয়? হর্টিসেট বলা হয়। এগুলো কিছুদিন আসবে এমসিকিউ। ঠিক আছে, জীব বৈচিত্র্যে হর্টিসেট বলা হয় থেকে। তারপর দেখো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এগুলো কি কি আছে? এগুলো পড়লা যে বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে যে পার্থক্য। এখন দেখো শেষ। এখন কি বলছে? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম প্রাণীদের এ বিভিন্নতা লক্ষ্য করেন এবং প্রাণীবিদ্যাকে বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে কি করেন? গড়ে তুলতে উদ্যোগী হন। এজন্য প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে। এটা মনে রাখবা। তিনি লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণীদের এনাইমা এবং লাল রক্তবিহীন ও অমেরুদণ্ডী প্রাণীকে অ্যানিমিয়া নামে দুটি দলে ভাগ করেন। এটাকে ভাগ করেন বিজ্ঞানী অ্যারিস্টটল। এটা মনে রাখবা। ওকে, পরবর্তী দেখো, এনাইমাকে প্রজনন প্রক্রিয়ার উপর ভিত্তি করে ডিম্বজ, অর্থাৎ মানে কি যারা ডিম পারে, এবং কিছু জরায়ু যারা সন্তান প্রবেশ করে ভাগ করা হয় থাকে। এখানে একটু জানতে হবে না। এখন কি হলো বলো তো পরেরটা? তোমাদের নাই না, আপনি সব বাদ দিয়ে দিছে। প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি কি কি? ভিত্তি যেটা বললাম, এই যে শ্রেণীবিন্যাসগুলো করলাম আমরা, কিসের উপর ভিত্তি করে? ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, এইগুলো যদি তুমি মুখস্থ করো, জানো, বোঝো, তাহলে তোমার ওই যে শ্রেণীবিন্যাসগুলো কি সহজ হয়ে যাবে, সহজে বৈশিষ্ট্য লিখতে পারবা। মুখস্থ আছে এগুলা? আচ্ছা, তারপরে বুঝাই দিই। তো ভিত্তি কি কি আছে দেখো। এখানে দেখো দেহের আকার, কেউ আছে ছোট প্রাণী, কেউ আছে বড় প্রাণী, তাই না? এটার উপর ভিত্তি করে, হ্যাঁ, কেউ ছোট বড়, তোমার কাউকে খালি চোখে দেখা যায় না, কাউকে আবার বড় দেখা যায়। আচ্ছা, এই অধ্যায় দেখলাম অনেকগুলো আপনার হলো বৈজ্ঞানিক নাম
ছেলে কি মুখস্থ রাখা লাগবে? বলতেছি কোনটা কোনটা বলতে সবাই বলবো। তাহলে ভ্রূণীয় স্তর আমরা জানি আমাদের 3টা ভ্রূণীয় স্তর থাকে যেখান থেকে আমরা তৈরি হই। এটি দেখেছি। তারপর উপাঙ্গ আছে, সংবন্ধনতন্ত্র আছে। কার কি কেমন সংবন্ধনতন্ত্র? সংগঠন, ক্রমমাত্রা, প্রতিসাম্য, প্রান্তিকতা, কঙ্কাল, জীবন বয়তি, খণ্ডকায়ন, তল, নটোকর্ড, ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশ, অঞ্চলায়ন, সিলোম, পসিনালি। তো এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো হলো বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন মনে রাখতে হবে। কথা হলো এই যে সংগঠন, ক্রমমাত্রা, ঠিক আছে, তার ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশ, ওকে, প্রতিসাম্য, ভ্রূণ স্তর, সিলোম, ঠিক আছে, এই কয়টা জানতে হবে, ঠিক আছে। ওইটা এখানে ব্যাপার না। তাহলে এই যে 5টা বিষয় দিলাম, কয়টা বিষয়? 5টা বিষয় সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানতে হবে। এই 5টা বিষয় জানলেই আমাদের বেসিক শেষ, ঠিক আছে। তো প্রথমে চলে আসি, কি বলছে এখানে, দেহের আকার উপর ভিত্তি করে, এটা পারোই। আণুবীক্ষণিক প্রাণী, বৃহত্তম প্রাণী, অর্থাৎ কি, যাদেরকে খালি চোখে দেখা যাবে না, এইসব প্রাণী কি আণুবীক্ষণিক যন্ত্র ছাড়া দেখা যাবে না, তাদেরকে কি বলা হবে? আণুবীক্ষণিক প্রাণী। কি বলতো? এই যে প্রোটিস্টান জীবাণু, ফুলকার মাছের পুষ্কবস্থান জীবাণু পড়লাম, ঠিক আছে। তারপরে কি, তারপরে মনে করো এই যে বৃহত্তর প্রাণী, এদেরকে অবশ্যই খালি চোখে দেখা যাবে, অনেক বড় বড় সাইজের। এই যে ক্যাভিয়া, পোর্সেলাস বলছে, গিনিপিগ, এগুলো পড়লাম। তারপরে কি বলছে? সংগঠন, ক্রমমাত্রা, যেটা বললাম, এই যে এটা আমি কিন্তু একটা বলছিলাম, তাদের মধ্যে আছে সংগঠন, ক্রমমাত্রা, অর্থাৎ দেহটা কিভাবে গঠিত। তাহলে কিভাবে গঠিত? আমরা জানি জীবদেহের গঠন এবং কার্যকরী একক কি পড়ছি আমরা, কি বলতো? কোষ। তাহলে কোষ দ্বারাই কি বলতো? জীবদেহ গঠিত। ওকে, কোষ দ্বারাই জীবদেহ গঠিত। ওকে, এখন আমি বলছি কোষের পরে একটা শব্দ আছে, সেটা কি বলতো? টিস্যু। তাহলে প্রথমে ছিল কোষ, কোষ থেকে আসে কি? টিস্যু, টিস্যু থেকে অঙ্গ থেকে। তো টিস্যু কাকে বলে? একগুচ্ছ কোষ যখন একই উৎস থেকে উৎপত্তি লাভ করে একই ধরনের কাজ করে, তখন তাকে কি বলা হয়? টিস্যু বা কলা বলা হয়। টিস্যু বা কলা বলা হয়। আর একটু উদাহরণ দিব, মনে করো যে সাপোজ তোমরা কয়জন, তোমরা কোথায় পড়ো? রংপুর গভর্নমেন্ট কলেজে পড়ো। মনে করো যে তোমরা তাহলে তোমাদের অরিজিন কোথায় এখন বর্তমান? রংপুর গভর্নমেন্ট কলেজ। মনে করো যে একটা কাজ দেওয়া হলো, তোমরা তাহলে যে তোমরা রাস্তার একটা পরিষ্কারের কাজ করবা, সমস্যা হলো কাজ, ঠিক আছে। তাহলে তোমরা তোমাদের কলেজের একটা যে কোনো একটা লোগোযুক্ত টি শার্ট পরে আসলা। কোথা থেকে আসলা? কলেজ থেকে। এসে তোমরা 3জন বা 4 জনে এসে কি করলা? রাস্তায় কিছু পরিষ্কারের কাজ করলাম। মানে কাজ কি একই কিনা? একই। আসছো কোথায় থেকে? এক জায়গা থেকে। 1জন না 2জন? একগুচ্ছ, কয়েকজন। তাহলে একগুচ্ছ কোষ, মনে করো তোমরা এক একটা করে কোষ, এক একটা করে কোষে একগুচ্ছ কোষ হয়েছে। একগুচ্ছ কোষ যখন একই জায়গা থেকে আসে, একই ধরনের কাজ করলো, তখন তাহলে কি বলা হবে? টিস্যু। তারপর তোমরা কি হলো? টিস্যু। কিন্তু ইন্ডিভিজুয়ালি তোমরা সবাই কি? কোষ। বুঝতে পারছো? তাহলে তোমরা কিন্তু টিস্যু বুঝলাম। অঙ্গ কাকে বলে? যখন একগুচ্ছ অঙ্গকে একত্রে কি বলবো? অঙ্গ। মানে এক কোষের টিস্যুকে কি বলবো? একত্রে অঙ্গ বলবো। ভিডিও তাহলে একটা কোষ ছিল, অনেকগুলা কোষ হলো, এটা কি হলো? টিস্যু। এরকম মনে করো একটা টিস্যু, একটা টিস্যু, এরকম কয়েকটা টিস্যু মিলে একটা কি হলো বলো তো? অঙ্গ। এরকম যদি আবার যে এখানে যদি হয়, আবার মনে করো যে তাহলে এটা কি হলো? মানে একের অধিক অঙ্গ নিয়ে কি হবে? তন্ত্র। বুঝতে পারছো? তাহলে এটা হলো আমাদের কোষ, এটা হলো টিস্যু, এটা হলো, আর এই বড়টা হলো কি? তাহলে কোষ তো আমরা জানি, টিস্যুতে বিভিন্ন ধরনের টিস্যু আছে। অঙ্গ কোনগুলা? আমাদের হাত, পা, নাক, গলা, ফুসফুস, পাকস্থলী, কিডনি, সবাই একটা করে বলো কি? হার্ট। সবাই একটা করে অঙ্গ। একটা তন্ত্রের নাম বলো তো তুমি, বলো। সংবহনতন্ত্র। তুমি একটা বলো তো। পরিপাকতন্ত্র আছে। পরিপাকতন্ত্র। সংবহনতন্ত্রের পার্ট বলো, তুমি বললা। পার্ট মানে অঙ্গগুলো বলো। সংবহনতন্ত্রের মধ্যে কি কি অঙ্গ আছে? অবশ্যই অঙ্গ দ্বারা গঠিত, অনেকগুলো অঙ্গ দ্বারা গঠিত হবে তন্ত্র। বলো আছে কি? মানে শুরু থেকে না, কয়েকটা আছে বলো। এই কি পরিপাকতন্ত্র? না, সংবহনতন্ত্র ওটা হলো না। সংবহনতন্ত্রে কি হবে? হার্ট একটা, রক্তনালী, ধমনী, শিরা। এবার এখানে কি আছে? যোজক কলা আছে, তল যোজক কলা আছে, রক্ত, এইগুলাই তো। রক্তনালী, হার্ট, এইগুলো হলো কি বলতো?
সংবাদতন্ত্র অংশ, ঠিক আছে। পরিপাকতন্ত্র বললো কে? পরিপাকতন্ত্রের মধ্যে কি পুরো মুখ থেকে শুরু করে মুখ, গলা, গলবিল, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, মলাশয়, এগুলো সবই মিলে কি বলতো পরিপাকতন্ত্র। রেচনতন্ত্রের মধ্যে কি কিডনি আছে, কিডনি আছে, তাই না? তারপরে কি এই যে মূত্রথলি আছে, ইউরেথ্রা আছে, এগুলো সবগুলো মিলে কি বলতো রেচনতন্ত্র। এরকম প্রতিটা তন্ত্র বেশ কিছু অঙ্গ দ্বারা গঠিত হয়। বুঝতে পারছো? ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার? ওকে, এখন যেটা পড়ার বিষয়, জানার বিষয়, যে এই যে আমাদের শ্রেণীবিন্যাসটা এমন ভাবে করা হয়েছে, শ্রেণীবিন্যাসটা এমন ভাবে যে এটা নিম্নতর স্তর প্রাণী থেকে আমরা কি হয়েছি উচ্চতর দিকে ধীরে ধীরে পর্যায়ক্রমে করা হয়েছে। বুঝতে পারছো? তো শ্রেণীবিন্যাসের প্রথম জায়গায় অবস্থান দেওয়া হয়েছে, পরিফেরা। তার মধ্যে সে সব থেকে নিম্ন স্তরের প্রাণী, মানে নিম্ন গঠন বিশিষ্ট প্রাণী। এই যেমন ধারণা করা হয় যে সৃষ্টি শুরুটাও দেখো বিজ্ঞানের যেটা ধারণা করে এটা রিয়েল না, যদি ধারণা করে সেটা কি, যে এটা অনেকবার বলছি, এর আগে বলছি, ধারণা করে প্রথম যেটা জীব আবিষ্কার হয়েছিল সেটা কি অকোষীয় ছিল, দেন হলো কোষীয়, মানে এক কোষীয় হলো, দেন বহুকোষীয় ধীরে ধীরে হলো। তাহলে আমি তোমাদের বলি যে আগে ধারণা করা ভাইরাস থেকে হয়েছে, কিস থেকে? প্রাণী হয়েছে ভাইরাস থেকে, ভাইরাস থেকে মনে করো ব্যাকটেরিয়া, তাহলে এটা কি বলতো অকোষীয়, এটা কি অকোষীয়। তারপরে যদি আমরা ব্যাকটেরিয়ার কথা বলি, ব্যাকটেরিয়া কি আদিকোষীয়, অর্থাৎ এখানে নিউক্লিয়ার সুগঠিত নয়, তাহলে নিউক্লিয়ার ক্রোমাটিন তন্ত্রগুলো আমাদের ক্রোমোজোমের মধ্যে ছড়িয়ে থাকে, নিউক্লিয়ার মেমব্রেন নাই, তাই না? তারপর এটা হলো কি আদিকোষীয়, দেন আসে প্রকৃত কোষীয়, তাই না? এককোষীয় প্রাণীগুলো যেগুলো আছে, দেন বহুকোষীয় হয়ে যায়। তাহলে মানে সৃষ্টির সূচনা কেমন? নিম্ন থেকে উচ্চতর শ্রেণীবিন্যাসটা এভাবে সাজানো হয়েছে, ঠিক আছে? ওকে, তার মানে তাহলে প্রথম যেটা ছিল, প্রথম যেটা আমরা গঠনে রাখবো সেটা আমাদের কি দ্বারা গঠিত? কোষ দ্বারা। তাহলে লিখবো কোষীয় সংগঠন মাত্রার বা কোষীয় গঠন মাত্রা। কি বলবো? কোষীয় গঠন মাত্রার প্রাণী। কি বলবো বলতো? কোষীয় গঠন মাত্রার। তাহলে প্রথমে বললাম কোষীয় গঠন মাত্রার প্রাণী বা কোষীয় মাত্রার গঠন, অর্থাৎ এই সকল প্রাণী শুধু কি দ্বারা গঠিত হবে? কোষ দ্বারা। ওকে, তারপরে কি আসবে? কোষের পরে কি তৈরি করবে? টিস্যু। তারপর একটা টিস্যু হবে, তবে শুধু টিস্যু থাকবে না, আগে একটা কোষও তো থাকবে সাথে। তারপর কি বলবো? কোষ টিস্যু মাত্রা গঠন বিশিষ্ট প্রাণী। ওকে, নামগুলো দেখো, তাহলে আগে প্রথমে হলো কোষীয় মাত্রা, পরটা আসবে কি কোষ টিস্যু, তারপরটা কি আসবে? এখন আর কোষ থাকবে না, কি হবে? টিস্যু অঙ্গ। পরটা আসবে টিস্যু অঙ্গ মাত্রা, পরটা কি আসবে? টিস্যু যাবে, এখন হবো অঙ্গ যন্ত্র মাত্রা, শেষ, পূর্ণাঙ্গ হয়ে গেল। উদাহরণটা কিভাবে মনে রাখবো? সহজ, ইজি একদম। প্রথম পর্বর নাম কি? পরিফেরা। তাহলে প্রথমটা কি? পরিফেরা। পরেরটা কি বলতো? নিউটারিয়া। তারপরটা হলো প্লাটিহেলমিনথেস। বাকি সবই হলো কি অঙ্গজাত গঠন মাত্রার প্রাণী। সহজ না কঠিন? শেষ। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল এখানে। এখন পরে চলে যাই, এগুলো কিন্তু আমি ভেতরে পড়াবো না, ঠিক আছে? এখন কথা হলো দেখো জীবন পদ্ধতি, কিভাবে তাদের জীবন পদ্ধতি করতেছে, এরা নিজের উপর ডিপেন্ডেন্ট নাকি অন্যের উপর ডিপেন্ডেন্ট তার ভিত্তি করে। দেখো কেউ আছে বলতো মুক্তজীবী, অর্থাৎ নিজের খাবার নিজেই তৈরি করে বা নিজেই সংগ্রহ করে, নিজেই করে, এটা মুক্তজীবী প্রাণী। যেমন কবুতর, তাই না? কবুতর। কেউ আছে পরজীবী, অর্থাৎ অন্যের দেহে বসবাস করে, অন্যের দেহে বসবাস করে, হ্যাঁ, যেমন কৃমি। কৃমি কিন্তু অন্যের দেহে বসবাস করে। কেউ আছে হলো মৃতজীবী। কি আছে বলতো? মৃতজীবী, অর্থাৎ অন্যের দেহে বসবাস করবে, তবে কি করে না বলতো? ক্ষতি করে না, দুইজনে উপকৃত হয়। যেমন হাইড্রা এবং শৈবালে দেখবো আমরা পরে যখন পড়বো এক ধরনের, ওটা দেখবো এখানে কি আছে ওইটা নাকি, যাই হোক না থাকুক, তো ওটা পড়বো। এখানে মৃতজীবী মানে দুইজনের উপকার হবে, ঠিক আছে? আরটা হলো কি সহজীবী, অর্থাৎ দুটি ভিন্ন ভিন্ন প্রজাতির একত্রে বসবাস করবে, কেউই কারো দ্বারা কি হবে না? উপকৃত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হবে। বুঝতে পারছো? এটা বলা হয় কি সহজীবী, ঠিক আছে? উদাহরণগুলো মনে রাখবা, উদাহরণগুলো অবশ্যই মনে রাখতে হবে এখানে। এই যে মৃতজীবীকে আবার মানে পরজীবীকে আবার দুই ভাগ করা হয়ে থাকে, একটা হলো অন্তঃপরজীবী, একটা হলো বহুপরজীবী। অন্তঃপরজীবী কোনগুলো? কৃমি। বহুপরজীবী কোন বলতে পারো? বুঝতে পারছো? তো এগুলো শেষ। এখন যেটা আসা আর একটা ইম্পর্টেন্ট আসলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কোনটা বললাম ওখানে? সংগঠন মাত্রা। আরটা কি? এই যে ক্লিভেজ। কি বলতো? ক্লিভেজ। ক্লিভেজ মানে ভ্রূণের বিকাশ, অর্থাৎ এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ঠিক আছে? ভ্রূণ আমার একটা ভিডিও আছে, আমি তোমাদের লিঙ্কে পাঠিয়ে দেবো না, ঠিক আছে? তারপরে একটু নর্মালি বলে দিই, কথা কিছু বলবো না। যে আসলে কিভাবে গঠিত একটা, যে মনে করো আমাদের জন্মে মানে প্রতিটা জীবের সূচনা হয় কিসের থেকে বলতো? জাইগোট থেকে। জাইগোট কোথা থেকে তৈরি হয়? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন থেকে। বারবার এটা বিভাজনের মাধ্যমে কি করে?
একসময় ভ্রূণ গ্রহণ করে, দেন এটা বিভাজনের মাধ্যমে বিভিন্ন লেয়ার, তো 3টা লেয়ার থাকে ভ্রূণীয় লেয়ার, সেগুলো থেকে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, এরপরে দিয়ে পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হয়ে যায়। ঠিক আছে, ওকে। তো এখানে এটাই বলছে আর কি, কিভাবে হয়, বিভিন্ন লেয়ার থাকে, বুঝছো, এই যে এখানে আছে। তো এটা বেশি ইম্পর্টেন্ট, অত কিছু এখানে অত কিছু লাগবে না, আমি তোমাদের একটা ক্লাস দিয়ে দিব 3-4 মিনিটের, ঠিক আছে, ওটা দেখে নিও। তাহলে এটা দেখো, শুধু কি লাগতে হবে, এই যে ক্লিভেজ গুলা কয় ভাগ করে থাকে, এগুলা ওরিও ক্লিভেজের উদাহরণগুলো লাগবে, ঠিক আছে, ওকে। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ এগুলো একটু বললাম, সর্পিল ক্লিভেজ এটা কেমন রেখে দিই। সর্পিল ক্লিভেজের উদাহরণগুলো কি বলতো, অ্যানিলিডা, মলাস্কা, ঠিক আছে, পরে প্রাণী। কিভাবে মনে রাখবা, এরকম এটা মানে কেমন যেন হচ্ছে, একটু মানে কাঁপতেছে কিন্তু এখানে। দেখো সর্পিল ক্লিভেজ, সর্পিল পরীক্ষা আসে, অনেকবার আসছে, এটা বিভিন্ন পরীক্ষা আসে। সর্পিল ক্লিভেজের উদাহরণটা কি, বেশ সর্পিল ক্লিভেজ। আচ্ছা একটা কথা বলি আমি এখানে, যেটা উদাহরণ দেই আর কি, যে মা আছে না, সবার তো মা আছে, তো মা কি হয়, বাচ্চাদের কি করে, সাপ কিছুকে পেঁচা রাখে না, পেঁচা ধরে রাখে না, তাই আমি বলি যে মা সাপের মতো বাচ্চাদের পেঁচায় রাখে। কি করে, মা সাপের মতো বাচ্চাদের পেঁচিয়ে রাখে। তাহলে মা মোলাস্কা আর অ্যানিলিডা সাপের মতো, তাহলে সাপ কথাটা মায়ের সাথে দিলাম কিন্তু না, বাচ্চাদের পেঁচিয়ে রাখে। তাহলে এই যে সাপের মতো মানে কি, সর্পিল ক্লিভেজ, ওকে। মা মানে কি, মোলাস্কা, এর জন্য হ্যান্ডিটা, ওকে। এগুলো এই যে বলতেছি, এটা দিয়ে কোনো মনে থাকবে না কিন্তু, এগুলো তার অনেকগুলো উদাহরণ পড়তেছে, সবগুলো মনে থাকে না কিন্তু। সো এই যে মা সাপের মতো আগলে রাখে, এই কথাটা একবার তো মাথায় থাকে, তাহলে আর ভুলবা না, ঠিক আছে। যেমন আমি বলি না, তো বলি না, মানে আমার মনে আছে, আমি আমার সময় আমি এটা যেমন রাখতাম, তোমাদের এটা বলতেছি, তারপর আমি ভুলি নাই, তোমরা বলবা না, 2-1বার পড়ো, তোমাদের মনে থাকবে, ঠিক আছে। ব্রুনেসটা তোমরা পড়ার সময় দেখবে বিভিন্ন ধরনের, তোমরা বের করবা কিভাবে সহজে মনে রাখা যায়, নিজে বের করলে ওটা ভুলবা না, অন্যের দেওয়া এটা এমন হয়ে যায়, নিজে বের করার চেষ্টা করবা। দেখো ভ্রূণীয় স্তর, ভ্রূণীয় স্তর, ভ্রূণীয় স্তর বলতে কি, এই যে বললাম যে জাইগোটটা কি হলো, তৈরি হলো, ওই এটা নেও ক্লাস আছে একটা, ওইটার মধ্যে আছে মনে হয়। ভ্রূণীয় স্তরগুলো কি, ডাইরেক্ট শর্টকাটে বলি যে এটা কি হলো, যে জাইগোট থেকে কি হলো, বিভাজনের ধীরে ধীরে বিভাজনের মাধ্যমে ওই কোষগুলো, অনেকগুলো কোষ হয়, একটা কোষ থেকে অনেকগুলো ধীরে ধীরে 2টা হয়, 3টা হয়, 4টা কোষ হয় না, কোষ গুচ্ছ তৈরি করে। এইগুলো আবার কি হবে, একটা লেয়ারে ভাগ হয়ে যায়, প্রতিটা লেয়ার থেকে আবার কি কোষ তৈরি হবে। এর আগে তোমাদের একটা অধ্যায় দেখাচ্ছি না উপরে, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম থেকে বিভিন্ন ধরনের দেখাচ্ছি তোমাদের, কাকে অন্য ক্লাসে দেখাচ্ছি, ও মেডিকেল মেশিন টেস্ট পড়েছি। যাই হোক, তাহলে এগুলা তো বিভিন্ন ধরনের সিস্টেম তৈরি হয়। তো প্রথমে দেখো, যে সকল প্রাণীর যৌন প্রজনন ঘটে সেগুলোর জাইগোট কি হয় বলতো, ক্লিভেজ পরীক্ষা, একটু আগে ক্লিভেজ পড়লাম না, ক্লিভেজ পরীক্ষায় বিভাজিত হয়ে প্রথমে কি তৈরি করবে, ব্লাস্টোমিয়ার। এই খালি সিকোয়েন্সটা মনে রাখতে হবে, ক্লিভেজ পরীক্ষায় বিভাজিত কি তৈরি করবে, কিসে, জাইগোট থেকে ব্লাস্টোমিয়ার তৈরি করবে, ভ্রূণীয় কোষ তৈরি হয়। এবং এই কোষগুলো সজ্জিত হয়ে প্রথমে কি তৈরি করবে, নিরেট মরুলা, কি করবে, মনে রাখতে হবে। তাহলে প্রথমে জাইগোট ছিল, তার ব্লাস্টোমিয়ার, তারপর কি আসলো, মরুলা, দেন ফাপা কি, ব্লাস্টুলা, ফাপা ব্লাস্টুলা, দেন তারপরে দেখো ব্লাস্টুলা দশা অতিক্রম করার পরে দ্বিস্তরী বা ত্রিস্তরী কি হয়, গ্যাস্টুলা। তাহলে গ্যাস্টুলা যেটা আছে এটা দ্বিস্তর হতে পারে, স্তর তৈরি হয়ে গেলো। এই যে ভ্রূণীয় স্তর, এখান থেকে কি হবে, অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হয়ে যায়, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এগুলা, ঠিক আছে। তো এখানে এই যে আমরা এই ধাপটা চাই পরীক্ষায়, নিচের কোনটি ভ্রূণীয় মানে বিকাশের ধাপ, বুঝছো, বা ক্লিভেজের ধাপ, এগুলো আমাদের একটু আসে। প্রথমে কি বললাম, ব্লাস্টুলা, ক্লিভেজ, প্রথমে তো জাইগোট ছিল, ওটা তো বুঝবাই, তারপর কি ব্লাস্টোমিয়ার, মরুলা, গ্যাস্টুলা। এটা এই যে এই শেষে 3টা একটু মনে রাখতে হয়। ব্লাস্টোমিয়ার তো প্রথমে বড়টা, প্রথমে এটা পারবা, যে মরুলা, ব্লাস্টুলা এবং গ্যাস্টুলা, এটা মনে থাকে না। তো আমি একটা ট্রিক্স দেখে দিই নাকি, সেটা হলো কি, মরা বাঘ, কি বাঘ, মরা বাঘ, মতে কি বলতো, মরুলা, মরা মানে এলো মরুলা, তারপরে বয়কার বাতে কি হবে, ব্লাস্টুলা, গতে হবে কি বলতো, গ্যাস্টুলা, ঠিক আছে। গতে হলো এইটা মনে করে এটা গ ধরে নিবা, ঠিক আছে। গতে হলো কি, গ্যাস্টুলা। তাহলে মরা বাঘ মানে কি, মরুলা, তারপর হলো ব্লাস্টুলা, তারপর হলো গ্যাস্টুলা। তাহলে লিখে রাখো মরা বাঘ, মনে থাকবে, ঠিক আছে, মনে থাকবে কি, না হলে লিখে রাখতে পারো। তাহলে মরা বাঘ, ঠিক আছে।
ওকে, তারপর দেখো এখানে এই যে বললাম যে গ্যাস্ট্রুলা পর্যায়ে কি হলো, লেয়ার তৈরি হয় না, ভ্রূণীয় লেয়ার, দ্বিস্তর অথবা তিন স্তর হতে পারে। তো যাদের ক্ষেত্রে দ্বিস্তরই থাকবে তারা একটু অনুন্নত আর কি, মানে যাদের স্তর তৈরি হবে না তারা তো বাপ। মানে বিষয়টা এই যে একটু আগে পড়ে আসলাম না, কেউ থাকে কোষীয়, কেউ থাকে টিস্যু, কেউ থাকে অঙ্গতন্ত্র। যাদের কোষীয় তাদের কোনো স্তর তৈরি হতে পারে, মানে কোষগুলো সেখানে গুচ্ছাকার থাকে, সেখানে কোনো কোষীয় লেয়ার তৈরি হয় না। যেখানে টিস্যু হয় সেখানে লেয়ার তৈরি হয়। প্রথম শুধু যাদের টিস্যু তাদের 2 স্তর, কত স্তর? তারপরে বাকি সব 3 স্তর, ঠিক আছে। তার প্রথম কি ছিল? পরিফেরা, তাদের কোন স্তর হবে? তাদের কোনো ভ্রূণীয় স্তর হবে না। পরটা কি আসলো বলো তো? নিডারিয়া, মানে তাদের ক্ষেত্রে 2টা স্তর হবে, ঠিক আছে, দ্বিস্তরী প্রভৃতি প্রাণী তারা। তাহলে দেখো এই যে প্রথমে কি বললাম, স্তর বিহীন বাদ, শুরু হলো কি দ্বিস্তরী প্রাণী বা দ্বিভ্রূণস্তরী প্রাণী, অর্থাৎ এদের 2টা ভ্রূণীয় লেয়ার থাকবে। কয়টা? আচ্ছা, লেয়ার কয়টা? 3টা না? একটু বাইরে হলো একটো, তারপর হলো মেসো, তারপর হলো এন্ডো। তারপর দ্বিস্তর বলতে শুধু থাকবে বাইরের এবং ভেতর থাকবে, মাঝে থাকবে না। তাহলে কি হলো, এদের যে সকল প্রাণীর ভ্রূণীয় স্তর গ্যাস্ট্রুলা পর্যায়ে কোষগুলো এক্টোডার্ম এবং এন্ডোডার্ম নামক 2টি স্তরে বিন্যস্ত থাকে, তাহলে কি বলা হবে? দ্বিভ্রূণস্তরীয় প্রাণী। তবে এই যে এদের যে বললাম দ্বিস্তরী প্রাণী, তো এদের মাঝে যে একটা থাকবে, তো এই দেখো, তাহলে বাইরে হলো এক্টোডার্ম, ভেতরে হলো এন্ডোডার্ম, মাঝে দেখো একটা কি থাকবে, ফাঁকা জায়গার মতো আছে না, জেলির মতো একটা পদার্থ থাকবে, থরথরে জেলির মতো। এখানে যে পদার্থ থাকবে এদেরকে কি বলা হবে? মেসোগ্লিয়া। কি বলা হবে? অর্থাৎ মেসোগ্লিয়া ইজ দ্য প্রাইমারি স্টেজ অফ, কি বলতো, মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া দ্য প্রাইমারি স্টেজ অফ কার বলতো? মেসোডার্ম। মেসোডার্ম অর্থাৎ যাদের দ্বিস্তরী প্রাণী তাদের তো মেসোডার্মটা হয় না, হয় কি? মেসোডার্মটা হয় না, তাদের থাকবে কি? মেসোগ্লিয়া। মেসোগ্লিয়াটা পরবর্তীতে উন্নত প্রাণীদের ক্ষেত্রে কি হয়ে যাবে? মেসোডার্ম হয়ে যাবে। মেসোডার্ম হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে বুঝতে পারছো? তাহলে এটা কার ক্ষেত্রে আছে? নিডারিয়া পর প্রাণীদের ক্ষেত্রে, হাইড্রার মধ্যে যেটা আছে আর কি। ওকে, যেমন উদাহরণ কি, যে হাইড্রা দেওয়া আছে, বুঝতে পারছো? নিডারিয়া পর প্রাণী, মেডিকেলেও দরকার ছিল। পরটা কি বলতো? ত্রিভ্রূণস্তর প্রাণী, 3 স্তর, বাকি সবাই, অর্থাৎ এখানে 3টা স্তর থাকবে। এখানে মেসোগ্লিয়াটা মেসোডার্মে কনভার্ট হয়ে যাবে, তাহলে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। ওকে, কিছু বলতে হবে না, বাকি সব ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে দ্বিস্তরী প্রাণী এবং ত্রিস্তরী প্রাণীর মধ্যে অবশ্যই পার্থক্য পারবা কি না? পারবা না? সহজ। ওকে ওকে, এখন দেখো প্রতিসাম্য। প্রতিসাম্য বলতে কি বোঝায়? এটা একটা বুঝালে তো অনেক বুঝাইতে হয়, তো আমার তোমাদের আবার তো বুঝাইতে লাগবে না, নইলে কি করতে হবে? এমসিকিউ আসবে। প্রতিসাম্য বলতে যে একই অংশ, মানে কোন দিকে ভাগ করলে একই রকমের অংশ পাওয়া যাবে খণ্ড করলে, ঠিক আছে, এটাকে বলা হয় কি বলতো? প্রতিসাম্য। বুঝতে পারছো? এখন কথা হলো এটা বিভিন্ন ভাবে দেখো, এই যে কি বলছে এখানে, সংজ্ঞাটা বলি। প্রতিসাম্য বলতে সংজ্ঞা বুঝতে করতে হবে আগে। প্রতিসাম্য বলতে প্রাণী দেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থাকে বোঝায়। যেসব প্রাণীর দেহকে কোনো না কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় সে সকল প্রাণী কি বলা হয়? প্রতিসাম্য প্রাণী বলা হয়, ঠিক আছে। আর যে সকল প্রাণীর দেহে এমন বিভাজন সম্ভব হয় না সেগুলো কি বলা হবে? অপ্রতিসাম্য প্রাণী। তাহলে এগুলো একটু পড়ে নিবা। তাহলে প্রতিসাম্য বলতে কি বোঝায় সেটা বললাম, প্রতিসাম্য প্রাণী কাকে বলা হয়, অপ্রতিসাম্য প্রাণী কাকে বলা হয়, এই বুঝলা শেষ। তাহলে এটা ভাগ করা বিভিন্ন টাইপ, যেমন হলো গলীয় প্রতিসাম্য, অর্থাৎ বলের মতো তাদের কাঠামো আর কি, তাদের মধ্য অক্ষ বরাবর ভাগ করা যায়, অনেক অংশ ভাগ করা যায়। এর গলীয় প্রতিসাম্য উদাহরণ কি? এই যে এগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ, এইগুলো একটু উদাহরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। তারপর অরীয় প্রতিসাম্য, এটা কেমন? কোনো প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় অক্ষ বরাবর কেটে সদৃশ 2-এর বেশি সংখ্যক অংশে ভাগ করা যায় তখন তাকে কি বলা হবে? অরীয় প্রতিসাম্য। যেমন আমার পেনটা দেখো, এটা কলমের, দেখো এই যে মধ্য অক্ষ বরাবর দেখো এইভাবে ভাগ করা যায় না, লম্বা বরাবর, এটা কি বলা হবে? হ্যাঁ, এর দিকে কাটা যাবে, এদিকে কাটা যাবে, যে যে কাটি সমান সমান ভাগ হবে, এটা কি বলা হবে? অরীয়। এই তো হাইড্রা, এগুলা এই দেখো না, এই ভাগ করা যায় না, এদিকে দিয়ে এদিক দিয়ে ভাগ করা যায় না, বরাবর চলে যাবে, এদিকে বড় অরীয় প্রতিসাম্য। হ্যাঁ, কেকের মতো অনেকটা। তো এটা মনে রাখতে পারো, এই যে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, এগুলো মনে রাখবা, ঠিক আছে। ওকে, দ্বি-অরীয় প্রতিসাম্য। দ্বি-অরীয় প্রতিসাম্য এখানে কি আছে বলো তো? এটা আবার কেমন সেটা হলো দেখো, এই যে দ্বি-অরীয় প্রতিসাম্য বলতে কি বোঝায় এটা মনে রাখতে হবে। কোনো প্রাণী দেহে যখন কোনো অঙ্গের সংখ্যা একটি বা এক জোড়া হয় অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর 2টি সমান্তলে পরস্পরকে সমকোণ অতিক্রম করতে পারে এবং 4টি সদৃশ অংশে ভাগ করা যায়, এই ধরনের কি বলা হয়? দ্বি-অরীয় প্রতিসাম্য। অর্থাৎ এখানে অনেক হয় না, কয়টা হবে? 4টি। বিষয়টা হলো এই দেখো, এই পাশে একটা জিনিস আছে, এই পাশে একটা জিনিস,
সো এটা এমন ভাবে করা যায় যে মাছ দিয়ে যদি একটা করলাম আর উপর দিয়ে এভাবে দিলাম, বুঝতে পারছো? এটাকে বলা হয় কি বলতো, দ্বি অরীয় পজিশন। অত কিছু জানতে হবে না, কি জানতে হবে বলতো, উদাহরণগুলো। এখানে শুধু জানতে হবে কি উদাহরণ। দেখছো এগুলো মেডিকেল পরীক্ষা কত আসে, 2 বার আসছে এখান থেকে, ঠিক আছে? তারপরটা কি বলো, দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানে কি দেহকে 2টা সমান ভাগে ভাগ করা যায় মাঝ বরাবর। যেমন এই যে কি বলতো, এই যে বরাবর কাটা যায়, বা আমাদের দেহটাও কি দ্বিপার্শ্বীয় প্রতিসম বলতে পারো। যদিও আসলে ভেতরের ব্যাপারটা আলাদা, এক পাশে হার্ট আছে এক পাশে হার্ট নাই, তা বাহ্যিক ভাবে কি মনে হয় প্রতিসম না, মানে একই অবস্থা, 2 পাশে বাম ডান। তো আমরা কি হোমো স্যাপিয়েন্সে কি বলতো, স্যাপিয়েন্স হলো কি প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম। তো উদাহরণগুলো শুধু মনে রাখতে হবে। আর কি বলতো, অপ্রতিসম অর্থাৎ কোনো অক্ষ বরাবরই কি সমান অংশে ভাগ করা যায় না, মানে একটা কি গঠনটা থেবড়া থুবড়া গঠন একদম, যে দিকে কাটা সমান হবে না। এই যে অপ্রতিসম, এটা মনে রাখবা আর কি, স্পন, বুঝছো? আবার কি পিলাগোবাসা এটা আছে, শামুক, আপেল শামুক, এগুলো একটু মনে রাখবা। তো এখন এই যে খণ্ডাকায়ন, খণ্ডাকায়নটা একটু পড়বা, বুঝছো? এখানে কি ভাগ আছে খণ্ডাকায়ন বলতে, এই দেখো সমখণ্ডায়ন বিশিষ্ট আছে, অসমখণ্ডায়ন বিশিষ্ট। দেহ মনে করো খণ্ড খণ্ড, অনেকগুলো খণ্ড খণ্ড দ্বারা মনে করো যুক্ত আছে। যেমন কিছু দেখছো না, যে সকল প্রাণী খণ্ডগুলো সদৃশ বা একই ধরনের, কিছু মনে হয় না অনেকগুলো খণ্ড দ্বারা গঠিত, এরকম। এগুলো একটু বই নিবা, এগুলো তেমন কিছু না। এই যে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন, অর্থাৎ কোনো একটা প্রাণীর যে অনেকগুলো অঞ্চল দ্বারা গঠিত। যেমন আমরা ঘাস প্রাণী দেখছিলাম, মস্তক, বক্ষ, উদর, বুঝছিলাম না, এইগুলো অঞ্চলায়ন আর কি, বুঝছো? প্রতিটা অঞ্চলে কি বলা হয়, ট্যাগমাটা বলা হয়, এগুলো ওখানে পড়ছিলাম না। ওকে, এইগুলো একটু বললাম, যে মস্তক, বক্ষ, উদর, উপাঙ্গ, বিভিন্ন ধরনের উপাঙ্গ থাকে না, কি থাকতে পারে, অ্যান্টেনা থাকতে পারে, স্টাইলে এগুলো পড়ি, এগুলো পাকনা থাকতে পারে, এগুলো একটু নিলাম। প্রান্তিকতা, এইগুলো হালকা পাতলা রুটিন দিয়ে নিবা, আমি বলবো না এমন কিছু। সমুখ প্রান্ত, একটা দেখো, একটা প্রাণী দেখো বিভিন্ন অংশ থাকে, এই দেখো কি বলছে, বলবো এটা বুঝাই দেবো, পরীক্ষা কিন্তু আসবে না। আসলে দরকার নেই পরীক্ষা। আচ্ছা ঠিক আছে। এখন দেখো এই যে ইম্পর্টেন্ট টপিক একটা আসলাম, সেটা হলো কি সিলম। সিলম, ওকে, সিলমটা কি বলতো, একটা ভ্রূণিক গহ্বর, কি বলতো, গহ্বর, ঠিক আছে? তবে এটা এমন ধরনের গহ্বর যেটা পেরিটোনিয়াম কোষ দ্বারা কি থাকে, আবৃত থাকবে। এটা কিন্তু বলছিলাম মনে হয় তোমাদের, না ওই এর পরে বলছিলাম যে পেরিটোনিয়াম কোষ দ্বারা আবৃত থাকবে, ঠিক আছে? যদি না থাকে তাহলে কি হবে, সেটা সিলম হবে, সিলম হবে না। তাহলে কি হবে, সেটা অ্যাসিলোমেট হবে, কি হবে, অ্যাসিলোমেট। যদি আংশিক ভাবে হয় সেটা কি হবে, সিউরোসোমেট। তাই এটাই তো ত্রিস্তরীয় প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্মাল স্তর থেকে, কোথা থেকে, মানে মাঝের স্তর থেকে শ্রেষ্ঠ যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লি থেকে আবৃত থাকে। মেসোডার্মাল নামক কোষে পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে, তাই কি বলা হবে? ওই যে আমরা বললাম পেটের, আমাদের যে বললাম যে আবরণ কি বলতো, পেরিটোনিয়াম, পেটের ক্যাভিটি, এবং আমরা বলছি হার্টের পেরিকার্ডিয়াম, ফুসফুসে বলছিলাম কি প্লিউরা, বলছিলাম না। ওকে, কিডনিকে ডেকে রাখে কি বলতো, রেনাল ক্যাপসুল বলছিলাম আর কি, যাই হোক বলছি কিনা জানি না, মনে হয় বলছিলাম। তাহলে দেহের অভ্যন্তরে সকল গহ্বরে কি বলতো, সিলম নাই। সিলম সকল গহ্বরে কিন্তু আবার সিলম নয়, বরং সিলম ছাড়া বিভিন্ন ধরনের গহ্বর দেহের অভ্যন্তরে অবস্থিত, ঠিক আছে? তবে সিলম হতে হলে এগুলো অবশ্যই কি করতে হবে, সিলম সেটা যেটা হলো মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম আবরণ দ্বারা কি হবে, আবৃত থাকবে। দেখো অ্যাসিলোমেট, এই যে সিলোমের মানে আছে কিনা না আছে তার ভিত্তি করে প্রাণীগুলোকে 3 ভাগ করে দেয়। একটা অ্যাসিলোমেট মানে কি, তাদের সিলোম নাই, এই ধরনের প্রাণীর কোনো সিলোম নাই, ঠিক আছে? ওকে, প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে কোষগুলো, স্পঞ্জি প্যারেনকাইমা গহ্বরটি, বুঝছো? ওকে, এটা হলো উদাহরণগুলো মনে রাখবা আর কি, ঠিক আছে? উদাহরণগুলো মনে রাখতে হবে। অর্থাৎ তাহলে মনে করো প্রথমের যেগুলো পর্ব আছে তার অবশ্য অনুন্নত, সিলোম থাকা কি এটা উন্নত বৈশিষ্ট্য। তার মানে অ্যাসিলোমেট মানে প্রথমের গুলো হবে, কে বলতো, পরিফেরা, তারপরে কি হবে, নিডারিয়া, নিডার নাই এখানে, মনে করো নিডারিয়া, তারপর প্লাটি হেলমিনথিস, এই যে নিডারিয়া দেওয়া আছে, এই যে টিনোফোরা, এগুলো কিন্তু কি বলতো, মানে গৌণ গৌণ পর্ব কিন্তু, ঠিক আছে? এগুলো আমাদের জানি 32টা পর্ব আছে না, 33টা, তার মধ্যে 9টা। তো এগুলো বাকিগুলো বলছে, ওগুলো বাদ দাও, মানে তারপর মনে রাখো। কিন্তু আমরা তো বৈশিষ্ট্য যখন বলবো ওখানে ইন্ডিভিজুয়াল, তখন আমরা তখন বলবো, তাহলে এগুলো মনে রাখলো একটু, পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, প্লাটি হেলমিনথিস। তাহলে মেইন কথা মনে রাখতে হবে এখানে কোন অবধি আছে, প্লাটি হেলমিনথিস অবধি আছে, ঠিক আছে? পরেরটা হলো সিউডোসিলোমেট বা ভ্রান্ত সিলম বিশিষ্ট, অর্থাৎ এখানে কি হবে, সিলমবিহীন তবে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অন্তস্থ ভাগ গহ্বরটিতে ব্যাসকে ঘিরে কখন কখন কি হয়, মেসোডার্মাল কোষের অবস্থান দেখা যায়। উদাহরণ কি বলতো, নেমাটোডা,
ইম্পর্টেন্ট কোনটা? নেমাটোডা। এই নেমাটোডাটাই। তারপরে প্লাটি হেলমিনথ শব্দ ছিল কি? অ্যাসোলোমেট, পরটা কি? নেমাটোডাটা কি আমাদের সিলোমেট। বা এগুলো রুটিভোরা, এগুলো হলো কেন, এগুলো একটু মনে রাখতে পারবো, ঠিক আছে? তবে নেমাটোডাটা মনে রাখতেই হবে। তবে এখানে এমসিকিউ আসতে পারে, নিচের কোনটি সিটোসিলোমেটের অন্তর্ভুক্ত নয়? এই তিনটা দিছে, আরেকটা দিছে, সব মনে রাখতে হবে। ওকে, তারপরে দেখো ইউসিলোমেট মানে কি? বাদ দিই সব। প্রকৃত সিলোম বিশিষ্ট, ঠিক আছে? এখানে হচ্ছে মানে সিলোম বলতে কি ওটা থাকবে আর কি, বৈশিষ্ট্যগুলো থাকবে। অর্থাৎ মেসোডার্মাল কোষ মানে গব্বরটা ভ্রূণীয় মানে মেসোডার্ম স্তর থেকে তৈরি গব্বরটা মেসোডার্মাল কোষ দ্বারা, অর্থাৎ মেসোডার্ম মানে মেসোডার্মাল কোষ দ্বারা ঘিরে থাকবে, ঠিক আছে? পেরিটোনিয়াম কাভারিং থাকবে, সেটা কি বলতো? সিলোমেট। উদাহরণ কি? তাহলে কি অবধি আসলো? নেমাটোডা। প্লাটি হেলমিনথ অবধি ছিল কি? অ্যাসিলোমেট। তারপর আসলো তারপর কি আসলো বলতো? নেমাটোডা। নেমাটোডা ছিল কি? সিউডোসিলোমেট। বাকি সবই কি হবে? সিলোমেট। ইউরোসিলোমেট। তাহলে মলাস্কা থেকে বাকি যা আছে সবই কি বলতো? সিলোমেট। সিলোমেট বলতে পারো, ঠিক আছে? ইউসিলোমেট মানে সিলোমেট। ইউ মানে প্রকৃত। ওকে, তাহলে এগুলো হলো প্রকৃত সিলোম বিশিষ্ট প্রাণী। বুঝতে পারতে হলো ইজি কিন্তু এগুলো। তা সিলোমের গুরুত্বটা কি একটু দেখে নিবা আর কি, বুঝছো? আমি আর পড়ালাম না। সংবহনতন্ত্র, সংবহন, এই যে আমরা একটু আগে পড়ে আসছি, দেখে আসছি না ঘাস পড়ে নিয়ে। কারো মুক্ত সংবহন আছে। সংবহন আসলে দুই প্রকার হতে পারে, মুক্ত হতে পারে, বদ্ধ হতে পারে। উন্নত প্রাণীগুলোতে বদ্ধ, বদ্ধ। অন্যতগুলো কি হয়? মুক্ত। এগুলো মোটামুটি পারবা তোমরা বললে, ঠিক আছে? এগুলো একটা দেখে নিবা। নটোকট, নটোকটটা কি? নটোকট হলো কি? মেসোডার্ম থেকে উদ্ভূত। কিসে থেকে? মেসোডার্ম মানে কোন স্তর? দ্বিতীয় স্তর থেকে, মাঝের স্তর থেকে। পাশে। মেসোডার্ম থেকে উদ্ভূত কোষ দিয়ে গঠিত ভ্রূণ অবস্থায় বা আজীবন দেহের পৃষ্ঠ রেখা বরাবর, পৃষ্ঠ মধ্যরেখা বরাবর অবস্থিত কিছুটা নমনীয় স্থিতিস্থাপক ও ছিদ্রযুক্ত দণ্ড কি বলা হয়? নটোকট। তাহলে নটোকট কাকে বলা হয়? সংখ্যা কিন্তু এটা। ওকে, তাহলে নটোকটের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে কয় ভাগ করা হয়ে থাকে? দুই ভাগে। একটা হলো নন কর্ডেট, একটা কি বলতো? কর্ডেট। এটা কেন দরকার? এই যে আমরা পর্বগুলা যে পড়ি, কয়টা পর্ব বলতো? এটা 33টার মধ্যে 32 না 33টা? 33টা। এর মধ্যে পড়ি কয়টা? 9টা। 9টার মধ্যে আমরা দুই ভাগ করি, একটা হলো কর্ডেট, একটা হলো নন কর্ডেট। বলো তো নন কর্ডেট কয়টা? নন কর্ডেট 8টা। প্রথম 8টা কি? নন কর্ডেট। আর একটা কর্ডেট আছে না? কর্ডেট মানে কর্ডেট, 9 নাম্বার। কর্ডেট মানে কি? কর্ডেট। আর বাকি উপরে 8টা কি? নন কর্ডেট। তার মানে প্রথম যে 9টা এদের মধ্যে কি নাই? নটোকট নাই। আর কর্ডাটার মধ্যে মানে নটোকট আছে জন্য একে কি বলি আমরা? কর্ডেট পড়ব, কর্ডাটা। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে নন কর্ডেট বলতে এদের মধ্যে নটোকট তৈরি হবে না। কোথায়? এই যে বাকি সবগুলাই, মানে কর্ডাটা বাদ দিয়ে বাকি যা আছে সবাই, এর মধ্যে যা যা প্রাণী আছে সবগুলো উদাহরণ হতে পারে, বুঝছো? তারপরে কর্ডেট মানে এদের মধ্যে নটোকট থাকবে। ওকে, তাহলে যাদের মধ্যে নটোকট আছে তারা হলো কর্ডেট প্রাণী। ওকে, উদাহরণ কোন পর্ব? কর্ডাটা পর্ব। এখন কথা হলো এই নটোকটটা কোথায় অবস্থান করতেছে? এটা হয়তো বা দেড় পৃষ্ঠ রক্ষা বা পুরো, মানে কোথায় হতে পারে বলো তো? মানে এটা হতে পারে হয়তো মাথায় অবস্থান করতে পারে, মাথার দিকে অথবা লেজের দিকে। অথবা কোনো প্রাণীর ক্ষেত্রে কি করে এটা আজীবন থাকে না, মানে কারো ক্ষেত্রে আজীবন থাকে, কারো ক্ষেত্রে একটু ভূমি অবস্থায় থাকে, এবং পরবর্তী কি হয়ে যায়? আমাদের মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। আমরা কি মেরুদণ্ডী প্রাণী না? তো মেরুদণ্ডীটা কিন্তু এই প্রাইমারি লেভেলে ছিল না, কি ছিল? নটোকট হিসাবে ছিল, বুঝতে পারছো? নটোকটটা পরবর্তী কি হয় বলতো? মেরুদণ্ড। ঠিক আছে, তো এই যে কোনো প্রাণীর ক্ষেত্রে এই নটোকটটা কি জানেন? ইউরোকর্ডাটা হিসেবে থাকে। মানে কি? ইউরো মানে কি? লেস। ইউরো মানে অর্থাৎ এই নটোকটটা নেজের দিকে থাকবে, তাদের কি বলা হবে? ইউরোকর্ডাটা। কারো ক্ষেত্রে সে ভালো মানে কি? মাথা, মস্তক, তাহলে মাথার দিকে থাকবে, তাহলে কি বলা হবে? সে ভালো করোটা। কারো ক্ষেত্রে কি হবে? নটোকটটা কি হবে? ভার্টিব্রাটা মানে আমাদের মেরুদণ্ড দ্বারা কি হবে? প্রতিস্থাপিত হবে, তাদের কি বলা হবে? ভার্টিব্রাটা। মনে করে দেই, তোমরা পড়ছিলে না পর্ব, উপপর্ব পড়ছিলে না? কর্ডাটাকে 3 ভাগ করা হয়, ইউরোকর্ডা, সেফালোকর্ডা, ভার্টিব্রাটা। এটা হলো এই যে নটোকটের অবস্থান অনুসারে কর্ডাটাকে নটোকটের উপস্থিতি হিসাবে 3 ভাগ করা হয়েছে, ইউরো, সেফালো, ভার্টিব্রাটা। বুঝতে পারছো? ওখানে কি আর বলবো না। ওকে, এই ভার্টিব্রাটা মানে মেরুদণ্ডী প্রাণী। ওই যে ভার্টিব্রাটাকে আবার 7 ভাগে ভাগ করেছিলাম আমরা ছোট ক্লাসে, পড়ছি না? কন্ডিকটিভ, অস্ট্রিকটিভ, উভচর, সরীসৃপ, পক্ষীগুলো পড়ছিল না? ওই যে ওইগুলা কি ছিল? ভার্টিব্রাটা। বুঝতে পারছো? ওকে, এখন হলো পৌষ্টিক নালী, এগুলো একটা পড়ে নিবা, ঠিক আছে? প্যারাজোয়া, এন্টেরোজোয়া, এগুলো একটা পড়ে নিবা। তারপরে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস যদি বলি, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের ধারণা দিছে। এর আগে বলছিলাম বিজ্ঞানী মার্গুলিস এবং হুইটেকার জীবজগৎকে কয়টি ভাগ করছে? 5টি বংশরাজ্যে। এর মধ্যে প্রথম 3টা ছিল কি? অণুজীব জগৎ। পরে 2টা ছিল কি? বড় জীবের জগৎ।
বড় জগৎ বলতে একটা উদ্ভিদ জগৎ, একটা হলো প্রাণী জগৎ। উদ্ভিদ জগৎটার নাম ছিল কি? প্লান্টি। প্রাণী জগৎ নাম ছিল কি? অ্যানিমেলিয়া। বুঝতে পারছো? ওকে, তাহলে এইগুলো পড়বা, ছোট ক্লাসে অনেক পড়ছো। বিজ্ঞানী হেকেল কি করছে? সমগ্র প্রাণী জগৎকে প্রোটোজোয়া ও মেটাজোয়া দুই ভাগ করে, ঠিক আছে? এগুলো একটা দেখে নিবা, এগুলো একটা পড়বা। পঞ্চরাজ্য যে ভাগ করছিল এখানে এগুলো ব্যাপার সেবার আছে। এই যে এখানে মার্গুলিস হুইটেকারের পঞ্চরাজ্য, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। বুঝতে পারছো? এগুলো পড়তে পারো এখানে। শ্রেণীবিন্যাসের নীতি এখন এগুলো একটা বললা যে শ্রেণীবিন্যাস যে করা হয়েছে এগুলো ধাপে ধাপে করা হয়েছে, ধাপে ধাপে করা হয়েছে। এই ধাপগুলো কয়টা ধাপ আছে? 7টা ধাপ। জগৎ, পর্ব শ্রেণী, বর্গগোত্র, গণপতি। বুঝতে পারছো না? ওই এর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম কোনটা? প্রজাতি। সব থেকে বড় কোনটা? জগৎ, রাজ্য। হ্যাঁ রাজ্য। ওকে, এগুলো পড়লা। যে ক্যাটাগরিকরণ বা র্যাঙ্কিং ভক্তি, বুঝতে পারছো? এগুলো পড়লা এখানে। শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ বা র্যাঙ্ক হচ্ছে কয়টি বলো তো? 7টি। এগুলো একটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? ওকে, শ্রেণীবিন্যাসের মূল বা ভিত্তি হলে কি বলো তো? প্রজাতি। তোমাদের পরীক্ষা কবে এটা? রবিবার। তোমরা কি এটা আর একদিন পড়তে চাও নাকি আজকে শেষ দিয়ে দিব? তো শর্টকাট শুধু, হ্যাঁ এটা আছে আবার। শীতের। হাইড্রা এখন পড়াবো না, উপায় নেই, ওটা শর্টকাট হবে না রে। ওটা হয়তো নতুন টপিক তোমাদের জন্য, বুঝছো? ওটা মুক্ত করতে হবে, বুঝো না? একটু রেস্ট নিয়ে শেষ দেন, তাহলে রেস্ট টেস্ট হবে না, শেষ দিয়ে দেবো। তাহলে শেষ হয়ে যাবে। এইটুকুতে সময় লাগলো, এগুলো সময় লাগবে না তো। তারপরে এই যে দ্বিপদ নামকরণ কাকে বলা হয়, ত্রিপদ নামকরণ কাকে বলে, এগুলো ছোট ক্লাসে পড়ছো। ত্রিপদটা শুধু অ্যাড হয়েছে, দ্বিপদ নামকরণ কাকে বলা হয় এটা জানো তোমরা না? ত্রিপদটা বলতে এখানে শুধু আরেকটা উপপ্রজাতি হবে, ঠিক আছে? যুক্ত হবে। নাম কার আছে বলো তো? এই যে এখানে পাসার ডোমেস্টিকাস, নীলনদীকাস, অর্থাৎ নীল নদে পাওয়া যায় এক ধরনের কি চড়ুই পাখি, ঠিক আছে? কে নামকরণ করছে এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, বিজ্ঞানী সিলেজের নামকরণ করছে, বুঝছো? হারম্যান বিজ্ঞানী সিলেজেল এটা নামকরণ করছে, ত্রিপদ নামকরণ তিনি করেন। এবং কার এটা? পাসার ডোমেস্টিকাস নীলনদীকাস, অর্থাৎ নীলনদ এলাকার একটা চড়ুই পাখি। এটা মনে রাখতে হবে, এমসিকিউ আসে। ওকে, তো এগুলো একটু পড়ে নিলাম, ঠিক আছে? রিডিং দিবা নিয়মগুলো কি কি। ওকে, এগুলো পড়লাম। প্রয়োজনীয়তা কি? এই যে এগুলো তো জানো আসলে নামকরণে কেন প্রয়োজনীয়তা আছে জানার জন্য। এগুলো হোমোনিম বা সিনোনিম এগুলো পড়বা, একটু রিডিং দিবা শুধু, দরকার নেই। এই যে প্রধান পর্ব কয়টা বলো তো? 9টি। 9টি প্রধান পর্ব আছে। তো এদেরকে মেজর ফাইলাম বলা হয়, মেজর পর্ব। বাকিগুলো কি বলা হয়? গৌণ বলা হয়। এই যে টোটাল হলো 33টি আছে, অর্থাৎ যে পর্বগুলোতে মানে প্রজাতির সংখ্যা বেশি সেগুলোকে আমাদের মেজর পর্ব নামকরণ করা হয়েছে, বাকিগুলোকে গৌণ আর কি। তো আমরা মেজরগুলো নিয়ে আলোচনা করি আর কি, ঠিক আছে? তো মেজরগুলোর মধ্যে দেখলাম প্রথম 8টা কি বলতো? নন কর্ডেড। একটা কি বলতো? কর্ডেড। এটা কর্ডাটা। এই যে এগুলো নাম দেওয়া আছে। তো এখন এই যে এখানে দেখো, একটু পড়ে নিবা। ওকে, এই যে এখানে পর্বগুলো আছে, না ওগুলা পড়তে হবে না, না না, এই যে এগুলা না না লাগবে না, সংখ্যা না লাগবে না, যদি আসে লাগবে না, দেবে না। এত প্রশ্নের অভাব পড়ছে নাকি? যদি 5টা এমসিকিউর মধ্যে 5টাই লেগে আরে এটা দিবে, এটা এড়িয়ে আছে নাকি কেউ দিবে? ওগুলো প্রশ্ন আসার জিনিস এটা ক্লাসে সরকারির মাস্টারের কাছে তো মাথা না, ওগুলো দিবে না। আর প্রশ্ন কি আসবে আমি বলে দিই। যদি এমসি কটা অংশ দিবে? 5টা আমি ওরা যদি বলবো তোমাদের 5টা শর্ট কোশ্চেন দিতে পারে। আচ্ছা এমসিকিউ দেবে না তো? আচ্ছা দিবে, আচ্ছা আমি বলে দিচ্ছি, শোনো 5টা ছোট আমি বলে দিচ্ছি, বুঝছো? এর মধ্যে দেখবা যদি 50% এমসি কম না হয় তাহলে আমি বলিও, আচ্ছা আগে শেষ যদি ভালো টিচার প্রশ্ন করে থাকে, ঠিক আছে? তো জানি কি কোথা দিয়ে কি ভালো বলবো। নিছেন না। হ্যাঁ? ভালো আর তারপরে আসবে প্রশ্ন এগুলো যেটা ইম্পর্টেন্ট। জুলজিটাই বলে তাই ভালো আছে দেখো নন কর্ডারটা বা এটা নন কর্ডার পর্বের শ্রেণীবিন্যাস। শোনো এটা কিভাবে আসবে? নন কর্ডার মানে কোনটা? ওই যে আগের গুলা, তাই না? এখানে অটো কর্ড থাকবে না, এগুলো বৈশিষ্ট্যগুলো পড়ে নিলা, ঠিক আছে? এগুলো মেন পড়াবো না, মানে পর্বে যাবো একবারে, ঠিক আছে? প্রথম পর্ব কি বলতো? পরিফেরা। পরিফেরা মানে কি? পরিফেরা, পরিফেরা। আচ্ছা, পোড়া শব্দ মানে কি? ওই যে পোড়া বা ফোড়া, ছিদ্র না, তাই না? ল্যাটিন পোরাস। ফেরি মানে কি? ওই যে পরিবহন করে না, ওই যে ফেরি বলি, ফেরি ঘাট, নৌকা ঘাট, ওখানে। অর্থাৎ ফোড়া বহনকারী বা ছিদ্র বহনকারী, অর্থাৎ যে সকল প্রাণীর গায়ে কি আছে? ছিদ্র আছে, তাদের কি বলা হবে? পরিফেরা অন্তর্ভুক্ত তারা, অর্থাৎ ছিদ্রাল প্রাণী। পরিফেরা পর্ব কি দ্বারা গঠিত? ছিদ্রাল প্রাণী নিয়ে, অর্থাৎ দেহের মধ্যে কি থাকবে? ছিদ্র থাকবে। এখন একটা জিনিস মনে করো, কোন একটা বস্তুর গায়ে অসংখ্য ছিদ্র আছে, ভেতরে ছিদ্র। আচ্ছা ওটাকে চাপ দিলে কেউ চুষে যাবে না? ছিদ্র আছে মানে কি? চাপ দিলে চুপসানো সম্ভব,
এই যে বলের মতো। হ্যাঁ, বোলার মতো হবে না, স্পঞ্জের মতো হবে না। তাহলে যেটা ওই ছিদ্রের মতো চাপ দিলে চুপসে তা কি বলা স্পঞ্জ। তাহলে পরিফেরা প্রাণীদের অপর নাম কি বলতো? স্পঞ্জ নামে পরিচিত। এটাই আসবে কোন বড় প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত? কারা? পরিফেরা। কঠিন না সহজ হলো? কঠিন। ছিদ্রাল প্রাণী কারা? পরিফেরা। এই যে দুইটা অপশন এমসিকিউ, ঠিক আছে? এদের কোথায় পাওয়া যায়? অধিকাংশগুলো কি বলতো? সামুদ্রিক, ঠিক আছে? তবে এই যে একটা পাওয়া যায় কি বলতো? স্পঞ্জিলিটি কোথায় পাওয়া যায়? মিঠা পানি বাসিন্দা। আর কিছু লাগবে না, ঠিক আছে? এখন কথা হলো এই যে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হয়, পরীক্ষা লিখতে হয়। কিভাবে করবা? এগুলাই তো আসবে। এইগুলো এই আসবে। আর থাকলে এটাই আসবে। এগুলো আসবে। এখন কথা হলো সবগুলো এই যে আমরা প্রথমে কি বললাম, আমরা দেখছিলাম যে পরিফেরা কি ছিল। প্রথমে এই যে বেসিক করে আসলাম পাঁচটা ঢুকে দিবা। যখন আসবে, হ্যাঁ, মানে শিরশিলে এরা কি কোষীয় সংকটমাত্রার কোষীয় গঠনমাত্রার প্রাণী। কি কোষে গঠন মতো প্রাণী। এদের কোনো ভ্রূণীয় স্তর আছে? না ভ্রূণীয় স্তর নাই। তাহলে কোষীয় গঠনমাত্রার প্রাণী ভ্রূণস্থল না। ভ্রূণীয় স্তর নাই, হয়ে গেল। মানে আবার ঠিক আছে? ওগুলোর ফির নাম দিছে। এবং এটা কি বলতো? অ্যাসিলোমেট। কি সিলোমেট? অ্যাসিলোমেট। হয়েছে তিনটা বৈশিষ্ট্য, তিনটা হলো হয়ে গেছে। দেখো, এবং দেখলাম এরা কি পরিফেরা মানে ছিদ্রযুক্ত ছিদ্র প্রাণী। তারা দেহে কি থাকবে? অসংখ্য ছিদ্র থাকবে। তাহলে তো ফির এবং এখানে দেখো কোনো টিস্যু গঠন করবে? না। কোষীয় গঠনমাত্রার প্রাণী লিখবা, কোষীয় গঠনমাত্রার প্রাণী অথবা টিস্যু তৈরি হবে না, শেষ। দেহের প্রাচীরে কি থাকবে? অসংখ্য ছিদ্র থাকবে। এবং দেখবা এদের কি থাকবে বলতো? এই যে দেহের বাইরে দেহে কি থাকবে? পিনাকোডার্ম। পিনাকোডার্ম। এবং ভেতর দিয়ে কি থাকবে? ওয়ানোডার্ম। কোনোডার্ম নামক দুইটি কি থাকবে? কোষে বিস্তৃত থাকবে। ইম্পর্টেন্ট না? মেসোহিল। মেসো হিল নামক জিলেটিনাস কি থাকবে? প্রোটিন মাত্রিকা থাকবে। এগুলো ইম্পর্টেন্ট, একটু দেখিলা। এখন মেন কথা হলো এই যে একটা শব্দ ইম্পর্টেন্ট, অস্টিয়া। দেহ প্রাচীরে অস্টিয়া নামক অসংখ্য কি থাকবে? ছিদ্র। ওই ছিদ্রগুলো কষ্ট। হ্যাঁ, তাহলে অস্টিয়া নামক অসংখ্য কি থাকবে? ছিদ্র থাকবে। আমি দেখলাম ছিদ্র প্রাণী, তাহলে ছিদ্রগুলোর নাম কি? অস্টিয়া। এটা মনে রাখতে হবে। কি ভাই এখানে লাভ আছে কেন? অস্টিয়া। দেখো, দেহে সংবহনতন্ত্রের বিকল্প হিসেবে পানি সংবহনতন্ত্রের জন্য প্রয়োজনীয় কি রয়েছে? নালীতন্ত্র। তন্ত্র। দেখো, এদের কি সংবহনতন্ত্র হবে? সংবহনতন্ত্র হবে? তন্ত্র এটা গঠন হয় নাই, তারা সংবহনতন্ত্র নাই। বিকল্প হিসেবে পানিতন্ত্র যদি বলা যায় না, অর্থাৎ ক্যানেল একটা কি বলতো? ক্যানেল রয়েছে যার মধ্যে দিয়ে কি করে পানি যায়, পানি প্রবাহ ভেতরে ঢোকে। সবকিছু এই পানির সাথে কি অক্সিজেন, খাদ্য, পুষ্টি এগুলো কি ঢুকবে? শুক্রাণু এগুলো প্রবেশ করবে, বুঝছো? তাহলে এর মধ্যে দিয়ে খাদ্য, অক্সিজেন, শুক্রাণু দেহের মধ্যে প্রবেশ করে কি হবে? নিষেক হয়ে যায়, বুঝতে পারছো? তার মানে এদের কি আছে বলতো? নালীতন্ত্র। এই যে কি আছে বলতো? তাহলে কি ইম্পর্টেন্ট কি বললাম? এদের কি আছে? অস্টিয়া আছে। তারপরে কি আছে? নালীতন্ত্র। এরা কি বলতো? স্পঞ্জিল নামে পরিচিত, ঠিক আছে? ওকে, এই শব্দগুলো মানে স্পঞ্জ নামে পরিচিত। তারপর দেখো এই যে অস্টিয়াতে বললাম। তারপরে স্পিকিউল। স্পিকুল নামে অসংখ্য চুনময় ক্ষুদ্র কাটা বা স্পঞ্জিল নামক এক ধরনের জৈব তন্তু দেহের কাঠামো কি করবে? গঠন করে। তারপরে এদের দেহে কি থাকবে? চুনময় কাঁটাযুক্ত থাকে যে প্লাস্টিকটা, ঠিক আছে? মানে কি কাঁটাযুক্ত, মানে লোমের মতো থাকে, ঘিরে থাকে প্লাস্টিকটা, ঠিক আছে? এদের নাম কি বলতো? স্পিকুল। শব্দ মুক্ত করতে হবে, ঠিক আছে? এটা কি চুনময়, ঠিক আছে? এটা মনে রাখবা। এবং অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট নামক বিশেষ ধরনের ফ্লাজেলা যুক্ত কোষে পরিবেশে থাকে। অন্তঃপ্রাচীর বলতে কি বলতো? ভেতরে ওই যে গব্বর আছে না, ভেতরে এর প্রাচীর যে আছে এটা কি কোয়ানোসাইট। কোয়ানোসাইট নামক বিশেষ ধরনের ফ্লাজেলা যুক্ত কোষে পরিবেশে থাকবে। আচ্ছা, ফ্লাজেলা কি? ফ্লাজেলা মানে তো ওই যে রোমের মতো চুল, ওই যে পড়ে আসলাম না, ওই যে কি বললাম, ওই যে হাইড ই না, গাছপ্রিঙ্গে যে পড়ছিলাম না, রেশমতন্ত্র কি দেখছিলাম বলতো? ফ্লাজেলার মধ্যে কি থাকে বলতো? গাছতন্ত্রের রেশমতন্ত্র নাম কি? মালপিজিয়ান নালিকা। ওই যে ওরকম ফ্লাজেলা, বুঝছো? বুঝতে পারছো? তো নালীতন্ত্র দেহের ভেতরে অবস্থিত কি বলতো? স্পঞ্জোসিল নামক একটি বিশাল গহ্বরে কি হবে? নিত। বিষয়টা এরকম, ভেতরে একটা বড় গহ্বর থাকে, তার নাম কি বলতো? স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল। এর মধ্যে কি হবে? অনেকগুলা কি হবে? নালীগুলো আসে কি হবে? ক্যানগুলো এসে মিলিত হবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, মিলিত। এখন দেখো এর শীর্ষভাগ কি হবে? অস্কুলাম। কি বলতো? অস্কুলাম নামক একটা গহ্বরে কি হবে? উন্মুক্ত হবে। তার মানে এই যে অনেকগুলো নালী আসলো, আর এখান থেকে একটা নালী কি হবে? বাহির দিকে বের হয়ে যাবে, বুঝতো? তাহলে এই শব্দ মনে রাখতে হবে। তাহলে স্পঞ্জোসিল, অস্কুলাম মনে রাখতে হবে। অস্কুলামের মাধ্যমে বাইরে কি হয়? বাইরে বের হয়ে যায়। তাহলে এই যে কি কি শব্দ আছে, মেন কথা হলো আগে তোমাকে পড়বা কিভাবে, পড়ার সিস্টেম কি, শব্দগুলো বুঝতে হবে আগে। কি হলো? কি কি আছে এখানে? অস্টিয়া আছে, নালীতন্ত্র আছে, স্পিকিউল আছে, স্পঞ্জিল আছে,
স্পঞ্জিন, তারপরে কি আছে কর্নোসাইট, স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল, অস্কুলাম। শব্দগুলো মনে রাখতে হবে, শব্দ মনে রাখলে আমি তোমার পরীক্ষা পাই গেছে, বাস। শব্দ মনে রাখতে হবে শুধু। এখন দেখো এই যে এদের পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল, অর্থাৎ কোনো বস্তুর সাথে স্থায়ীভাবে যুক্ত থাকে, বুঝতে পারছো, অথবা নাড়াচাড়া করতে পারে না। এবং এরা জীবন চক্রে কি বলতো এমপি ব্যাস্টুলা প্যারেনকাইমোলা লার্ভোদশা বিদ্যমান, এই যে মনে রাখতে হবে কি বলতো এমপি ব্যাস্টুলা প্যারেনকাইমোলা লার্ভোদশা বিদ্যমান। এখন আরেকটা জিনিস মনে রাখতে পারে, এরা এই যে এখানে উপরে দিকে ছিল, এরা কলোনি আকারে বসবাস করে, কি করে কলোনি। মানে দলবদ্ধভাবে। কেন? কারণ দেখো কোন একটা সময় যদি মনে করে কি দুর্বল মানুষ থাকে, দুর্বল সমাজের মানুষগুলো কি সবসময় একতাবদ্ধ হিসেবে থাকে না, একে অপরের সাহায্য সহযোগিতার দরকার, নাহলে বড় প্রাণী তো খাই ফেলবে। দেখবা বনের মধ্যে বাঘে সিংহরা কি থাকে, একাই থাকে, বাট হরিণ বলো বা অন্যান্য প্রাণী যেগুলো আছে সেগুলো কি দলবদ্ধ থাকে না, ভাই ভাই থাকে। তার মানে ওরা দুর্বল, কিন্তু এই জন্য দলবদ্ধ। তাহলে এর দুর্বল পর্ব কোনটা, পরিফেরা, মানে এরা দলবদ্ধ থাকে কলোনি আকারে, বোঝার বিষয়। তারপর হলো কি বলতো নিডারিয়া। আচ্ছা ক্লাসগুলো কি মনে রাখা লাগবে? না লাগবে না, কিছু লাগবে না। তারপরে কি বলতো নিডারিয়া, এখানে কি মনে রাখবা নিডারে হাইড্রা ডাই, হাইড্রার বৈশিষ্ট্য সব ইন্টারিয়ার মধ্যে বসা দিবা, ঠিক আছে। হ্যাঁ, তো মেইন কথাটা হলো কি, এটা আগেটা ছিল কোষীয় গঠনমাত্রার প্রাণী, এটা কি টিস্যু গঠনমাত্রার প্রাণী। এটা স্তর কয়টা হবে, দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। মাঝেরটা কি মেসোগ্লিয়া, ওই হয়ে গেল, তাই না? ওকে, এগুলো করবো। আর মেইন কথা হলো দেখো এই যে এরা প্রবাল বা প্রবাল প্রাচীর গঠনকারী প্রাণী, অর্থাৎ সমুদ্রে এদের অনেক পাওয়া যায়, বুঝছো, এদেরকে সমুদ্রে ফুলও বড় হয়, ঠিক আছে, সমুদ্রের ফুল। এটা মনে রাখতে হবে। পরীক্ষা আসে নিচে কাদেরকে সমুদ্রে ফুল বড় হয়, নিজের বড় প্রাণীদের, বুঝছো। এবং সামুদ্রিক প্রজাতির 25% হলো এরা। এবং প্রবাল প্রাচীর পৃথিবীর অন্যতম রত্নভাণ্ডার হিসাবে পরিচিত এবং সমুদ্রের রেইনফ্রেস্ট বলা হয়। তাহলে কি কি গুরুত্বপূর্ণ শব্দ, সমুদ্রের ফুল, রেইন ফরেস্ট, ঠিক আছে, বা রত্নভাণ্ডার বলা হয়, এই যে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো বললাম। তারপর এখানে কি বললাম, এরা হলো টিস্যু গঠনমাত্রার প্রাণী, ওকে। এরা কি বলতো অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট, অবশ্যই লেখলা এটা। দুই স্তর বিশিষ্ট। তারপর দেখো ডিপ্লোব্লাস্টিক মানে কি দ্বিস্তর বিশিষ্ট, এদের কি থাকে বলতো দুই স্তর থাকবে, একটোডার্ম এবং এন্ডোডার্ম। মাঝে কি থাকবে, এই যে মেসোগ্লিয়া থাকবে, হয়ে গেল। এদের দেখো একটা সুন্দর একটা কোষ থাকে, সেটা কি নেমাটোসিস্ট, ধারণকারী নিডোস। হ্যাঁ নেমাটোসিস্ট ধারণকারী একটা নিডোসাইট কোষ থাকবে, কি থাকবে নিডোসাইট কোষ। নিডোসাইট নামক বিশেষ ধরনের কোষ থাকবে। এটা কি বলতো এগুলো হাইড্রাতে ভালো করে দেখতে পাবে, এইরকম একটা কোষ থাকে, ঠিক আছে। এটা কি করবে, এটা খাদ্য গ্রহণ, আত্মরক্ষা, চলনীয়, এগুলো সহায়তা করে, ঠিক আছে, এগুলোতে সহায়তা করে থাকে। এদের দেখো দেহ অপরান্তে কি সিলেন্ট্রন নামে এক ধরনের কি থাকবে, পরিপাক গঠন থাকবে, অনুন্নত, ঠিক আছে, অবশ্যই। সিলেন্ট্রন নামে কি থাকবে, একদম মুখ থেকে পায়ে পর্যন্ত লম্বা একটা কি থাকবে, ক্যানেল থাকবে, এটা কি বলা হয় বলতো সিলেন্ট্রন বলা হয়ে থাকে, ঠিক আছে। ওকে, এটা হলো মুখ থেকে পায়ে পর্যন্ত। তাহলে সিলেন্ট্রন শব্দটা মনে রাখতে হবে, কোথায় আছে, নিডারিয়াতে। নিডোসাইট কোথায় আছে, নিডারিয়াতে, নতে নিডোসাইট নতে নিডারিয়া। অবশ্যই ডিপ্লোপ্লাস্টিক দ্বিস্তর বিশিষ্ট এবং অ্যাসিলোমেট, এই শব্দগুলো মনে রাখতে হবে, ওকে। তো বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় উভয় কি হয় বলতো পরিপাক হয়। এখানে দেখো এদের কি দেখা যায়, প্রজাতি বহুরূপিতা দেখা যায়, ঠিক আছে। এবং এদের বহুরূপী সদস্যের একটি পলিপ এবং মেডুসাইড, মনে রাখতে হবে দুইটা। হ্যাঁ, অতটা ইম্পর্টেন্ট না, তবে মনে রাখতে হবে, ঠিক আছে। পরিবেশ ছবির যেগুলো মনে রাখতে হবে, ওই জন্য কোনটা কি জীবনচক্রের প্ল্যান উল্লান আর বোধহয় দেখা যায় অ্যাডভান্স লেভেলে, মনে রাখবা, ঠিক আছে। 20 প্রজাতি কি বলতো সাধু 20 প্রজাতির নিউট্রিয়েন্ট সাধু পানির, বাকি সমস্যা এটা মনে রাখতে হবে, কত প্রজাতির 20 প্রজাতি, ওকে। এখানে কিছু লাগবে না। তাহলে কি কি ইম্পর্টেন্ট শব্দগুলো মনে রাখতে হবে দেন। তারপর কি আসলাম বলতো প্লাটি হেলমিনথিস, প্লাটি হেলমিনথিস, প্লাটি মানে ফ্ল্যাট, প্লাটি শব্দ আসে কোথা থেকে, ফ্ল্যাট মানে চ্যাপ্টা কৃমি, ওকে, চ্যাপ্টা কৃমি। আরটা পরেরটা আছে নেমাটোডা সুতা কৃমি। চ্যাপ্টা কৃমির পর্ব কয়টা, দুইটা, প্লাটি হেলমিনথিস, ওকে। তাহলে এখানে অবশ্যই দেখো এদের কি তৈরি হবে, আগে টিস্যু গঠনমাত্রার প্রাণী, মানে এটা কি বলা হবে, অঙ্গ, টিস্যু অঙ্গতন্ত্র হবে, তাহলে টিস্যু অঙ্গতন্ত্র অবশ্যই হবে, এটা হলো চ্যাপ্টা কৃমি, ঠিক আছে, ওকে। বৈশিষ্ট্যগুলো কি, এটা যেটা বললাম টিস্যু অঙ্গ গঠনমাত্রার প্রাণী হবে, অবশ্যই ত্রিভ্রূণ স্তরের প্রাণী, না 3 ভ্রূণ স্তরের প্রাণী হবে, এবং সিউডোসিলোমেট হবে, তাই না, ওকে। এটা বললাম, এগুলো পড়লাম। এখন দেখো এই যে এগুলো একটু বললাম, দের বিভিন্ন অঙ্গের মাঝে কি থাকবে স্থানগুলোতে প্যারেনকাইমা নাও দোজ টিস্যু এবং মেসেনকাইমা নামক কোষে পূর্ণ থাকে, এগুলো বললাম। মেন কথা কি হলো, এই যে মনে রাখতে হবে এদের হুক, পোষক দেহে সংযুক্তির জন্য অনেক বাহ্যিক কোষতোষক বা কি থাকবে, হুক থাকতে পারে, ঠিক আছে, এগুলো একটু বললাম। এদের দেখো পৌষ্টিকতন্ত্র পায়ু ছিদ্রবিহীন,
এবং শাখান্বিত। শাখান্বিত। অর্থাৎ পুষ্টিযন্ত্র এভাবে সুগঠিত না, যেহেতু এখানে তন্ত্র হয় না, অঙ্গ হয়েছে মাত্র। এবং দেখো এখানে রক্ত সংবহন শ্বসনতন্ত্র অনুপস্থিত থাকবে, তন্ত্র হবে হবে না অনুপস্থিত, এই জন্যে। এখন যেটা জানতে হবে, এতে শিখা কোষ থাকে, কি থাকে? শিখা কোষ বা ফ্লেম সেল। মানে কি? শিখা কোষ বা ফ্লেম সেল এটা কি করবে? রেসন অঙ্গ হিসেবে কাজ করে। শিখা কোষ কি হিসেবে কাজ করে? রেসন অঙ্গ। মনে রাখবে কিভাবে? এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তা শিখা কোষ কোন পরের প্রাণীতে দেখা যায়? প্ল্যাটিহেলমিনথেস। এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ দিলে এটা আগে দিবে। হ্যাঁ, তাহলে কিভাবে মনে রাখবো? শিখা প্লেটে ভাত খায়। শিখা মানে কি? শিখা কই থাকে? শিখা প্লেটে ভাত খায়। কারণ এমসিকিউটা দিবে, ঠিক আছে? ওকে। অধিকাংশ কি বলো তো পরজীবী, তবে কিছু সংখ্যা আছে কি মুক্ত পরজীবীও আছে বটে। এদের কি উভলিঙ্গ এরা, ঠিক আছে? এরা কি বলতো প্রাণীরা, এর আগে কবে জানা বললাম না, উভলিঙ্গ, অর্থাৎ স্ত্রী পুরুষ একই দেহে, একই দেহে। ওই কি বললো আর কি, এখন আর কিছু লাগলো না। তারপর কি বলতো? নেমাটোডা। নেমাটোডা, আচ্ছা এমনি উল্টা করে আমি বলি একটু, টোডা সুতা শুনছো? ওই যে ঘুটি গুলো না, নেমাটা টোডা সুতা, তো নেমাটোডা, নেমাটোডা মানে একটা গোলের মতো, টোডা গোল সুতা না, ওইরকম আর কি। তাহলে এটা কি হবে? গোল কিভাবে হবে? কিন্তু দেখো নেমাটোডা, নেমা মানে কি বলতো? এই যে এখানে কি বলতো গ্রিক শব্দ হলো কি, এই যে নেমাটোডা, নেমা, হ্যাঁ, নেমাটোস মানে কি বলতো? সুতা, ঠিক আছে? নেমাটোডা, হ্যাঁ, বা নেমাথেলমেন্থিস। হেলমেন্থিস মানে কি? হেলমেট মানে কি? ওয়ার্ম বা কৃমি, ঠিক আছে? তো আমি ডাইরেক্ট সচেতন মনে রাখি, নেমাটোডা দিয়ে মনে রাখবো কি, টোডা মানে সুতা, নেমাটোডা প্লাটিহেলমিন পরে এটা মানে গোল কৃমি হয়ে যাবে, সুতা কৃমি, বুঝছো? সুতা কৃমি, সুতা কৃমি, এটা হবে সুতা কৃমি। যে গোল কৃমি অপর নাম কি বলতো? সুতা কৃমি বলি, সুতা কৃমি, টোটাল সুতা। ওকে, অবশ্যই এখানে কি বলতো অঙ্গতন্ত্র থাকবে, অঙ্গতন্ত্র গঠনমূলক প্রাণী। ওকে, এখানে কি বলতো? এটা কি পড়ছিলাম? সিউডোসিলোমেট, কি বলছিলাম? বা ভ্রান্ত সিলোম বিশিষ্ট প্রাণী। ওকে, দুইটা বৈশিষ্ট্য পেয়ে গেছে কিন্তু। এবং এটা দেহ নলাকার, গোল না, সুতার মতো নলাকার, এবং দেহ মনে হয় নলের ভেতরে নল, কি বলা হবে? নলের ভেতরে নল, দ্বিপার্শ্বীয় প্রতিসম, অবশ্যই যে দ্বিপার্শ্বীয় প্রতিসম, এবং নলের মতো নল মনে হয় আর কি। প্রাণীটা কি হবে? সিউডোসিলোমেট, কি মনে হবে? এটা কি আমরা জানি এটা। এবং এর দেহ নমনীয় ইলাস্টিন নির্মিত, আমরা জানি এগুলো কিছুগুলো আছে এরকম, মানে ইগুলা মানে কৃমিগুলা যেগুলো গোল কৃমি, এগুলো একটু পড়ে নিবা, এগুলো তেমন কিছু না। এখানে এই যে দেহকে নলের ভেতরে নল দেখা যায়, টিউব উইদিন টিউব, এটা পরীক্ষা আসে, নলের ভেতর নল কাজে দেখা যায়, টিউব উইদিন টিউব, ঠিক আছে? ওকে, এগুলো পড়লা। এই যে যৌন দৃঢ়তা দেখা যায় দেহাংশ, ঠিক আছে? এই যে যৌন দৃঢ়তা কি বলা হয়? এক প্রজাতির স্ত্রী মানুষের সদস্য বর্ণ আকার, এগুলো কবে যেন পড়লাম? এর আগে ঘাস ভেঙে বললাম এখানে আছে। তো যৌন দৃঢ়তা বলতে কি এটা বুঝলাম, এখানে কিছু লাগতে হবে, লাগবে না। কথা হলো এই যে উদাহরণগুলো মনে রাখবা, লোয়া লোয়া মানে কি? চোখ কৃমি, এগুলা অ্যাসকেরিস লাম্বারিকোডিস, এগুলো মনে রাখবা। মনে রাখবো, সবগুলা না, এই যেগুলো বললাম লোয়া লোয়া, এগুলো মনে রাখবা। তারপর কি? এই যে মলাস্কা, মলাস্কা মানে কি বলতো? কম্বোজ প্রাণী, নামটা মনে রাখতে হবে, ঠিক আছে? মলাস্কা মানে, এই যে মলাস্কা হলে কি সব থেকে বলতো দ্বিতীয় বৃহত্তর প্রাণী, কত? সবচেয়ে বড় কে? আর্থ্রোপোডা। মলাস্কা, মলাস্কা এন কথা হলো যেটা সবগুলো পর্বের আমরা কি করব, নাম বলার সাথে সাথে আমরা একটা করে প্রাণীকে মাথায় ধরবো, মনে করবো একটা প্রাণীর কথা মাথায় যেন আসে, উদাহরণ যেন মাথায় আসে। এটা কি কি মাথায় আনবো? শামুক। শামুক কেমন দেখতে, কি বৈশিষ্ট্য, এটা মাথায় রাখলে হয়ে গেল। দেহটা নরম অবশ্যই, মাংস কখনো গেছে। এই যে ভেতরে যে এই যে পার্পল কালারটা যা দেখছি না, এটা কি বলতো? শামুক। এর বাইরে একটা কি আছে বলতো? খোলস আছে, তাই না? দেহ মাংস হলো খণ্ডাকায়িত, মানে খণ্ডাকায়িত নয়। এটা কি অবশ্যই সিলোমেট, এবং এটা অঙ্গতন্ত্র মানে ঘনমাত্রার প্রাণী। এটাও দিয়ে ঢুকে দিলাম, তোমাকে তো লিখতে হবে, তোমার মনে নাই? তোমার ঢুকে যাবে না, লিখে দিবা, ভুলতো না, রাইট? তাহলে তো বলে দেবে লাগলে বসে। হ্যাঁ, তুমি লিখে দিবা, সমস্যা কি? মাথায় আসতেছে না, মানে এখানকার একটা দেওয়া উচিত ছিল কিন্তু মাথায় আসছে, তখন কি করবা? অন্যগুলো ঢুকে দিবা, ছোট ছোট করে। হ্যাঁ, বেসিক যেগুলা, এগুলা দেখো। মেন্টল নামক পাতলা আবরণে আবদ্ধ থাকে, এগুলো একটা দেখলাম। হিমোসিল নামক গবর থাকে, আমরা জানি। মলাস্কাতে থাকে, আর কই থাকে? আর্থ্রোপোডা থাকে। এগুলো একটু দেখে নিলাম, ঠিক আছে? পেশিবল পা আছে, এগুলো দেখলাম। পৌষ্টিক নালী পেছানো থাকে এই আকৃতির, এটা একটু মনে রাখলাম। এখানে এমন কিছু ইম্পর্টেন্ট নাই যে ব্লাড আছে কি কি ধরনের,
রঞ্জকগুলো আছে এগুলো একটা বললাম। এখানে আর কিছু ইম্পর্টেন্ট নাই, ঠিক আছে। ওকে, জীবন চক্রের টোকোফোর বা এই যে ভেলিজার বা গ্লোসিডিয়াম লার্ভাদশা বিদ্যমান। লার্ভাদশাগুলো একটু দেখবা, ঠিক আছে। যে তিনটা বলে দিলাম এই তিনটা একটু দেখবা। ওই এর আগে যেগুলো বললাম দুইটা পরিফেরা নিডারের মধ্যে বললাম, প্যারেনকাইমাল ভাস্কুলার পোর্টাল প্লানুলার লার্ভাদশা বেদ দেখা যায়। আর এখানে বলবা যে টোকোফোর লার্ভাদশা কই দেখা যায়, পরীক্ষা আসে, বা ভেলিজার। তো তিনটা পরে বললাম, চারটা তিনটা পরে বললাম, এইগুলো পড়বে একটু। এখানে তো আছে তারপর দেখো এই যে মলাস্কার পাঁচটি, এগুলো কি দরকার আছে? না, দরকার নাই, ইম্পর্টেন্ট না। তারপরে দেখো এই যে অ্যানেলিডা, এটা কি বলতো? জোকার কিছু, জোকার উদাহরণ মনে রাখলে মানে তুমি পাই গেলা, ঠিক আছে। অ্যানেলিডা মানে জোকার কিছু। এই যে এটা কি বলা হয়? অঙ্গুরিমালও বলা হয় থাকে। এগুলো অপর নামগুলো করে মনে রাখবো, মালাগুলা দেহে লম্বা লড়কা, এগুলোকে বনিগুলা বেসিক বৈশিষ্ট্য কিন্তু জানোই তোমরা, ঢুকাই দিবা। ওকে, দেহ কি বলতো? পেরিউটিনিয়াম বেষ্টিত থাকবে, তো সিলম, প্রকৃত সিলম থাকবে অবশ্যই, তাই না? এবং প্রকৃত খন্ডাকরণ থাকবে অবশ্যই, আংটির মতো। আমরা দেখলাম যে খন্ডাকরণে দেখছিলাম না, খন্ড খন্ড। ওকে, এগুলো বলছিলাম। সমখণ্ড এই যে এদের কাইটিন ময় সিটি থাকে, কি থাকে? সিটি বা পেশুল প্যারাপোডিয়া থাকে, এটা বুঝতে মনে রাখতে হবে। এটা চলচল করে আর কি, ঠিক আছে, চলনাঙ্গ। এবং এখানে এই যে এটা কি থাকে বলতো? এদের যে রেচনাঙ্গ, এটা কি নামে পরিচিত বলতো? নেপ্রিডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই খুবই খুবই কম্পিটিশন হয়ে যায়। তো নেপ্রিডিয়া কই থাকে? অ্যানলিডা। শিকাগোস কই থাকে? প্লাটিহেলমিনথেস। শিকাগোস কই থাকবে? শিকা প্লেটে ভাত খায়, শিকা প্লেটে, এটা উল্টো পুল্টো হয়ে যায়। সো তাহলে নেফ্রিডিয়াতে কি থাকবে? বা অ্যানলিডাতে কি থাকবে? নেফ্রিডিয়া, ঠিক আছে। আর এটা কি থাকবে? অ্যানলিডাতে নেফ্রিডিয়া, প্লাটিহেলমিনথেসে শিকাগোস। মানুষের মধ্যে কিডনি, আর্থ্রোপোডা কি? মালপিজিয়ান নালিকা। মুখস্থ একদম, ঠিক আছে, যেন ভুল না হয়। ওকে, তারপরে দেখো প্যাসানালকে থাকবে কারণ করে। এবং এজন্য নেফ্রিডিয়া কি বলা হয়? সেগমেন্টাল অর্গানও বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? সেগমেন্টাল। আমি যা বলেছি এর বাইরে প্রশ্ন করবে না আশা করি। যে টোকোফোর নামক কি থাকে? লার্ভাদশা থাকে। টোকোফোরটা এর আগে কি ছিল বলতো? টোকোফোর ছিল কি? এর আগে একটা টোকোফোর ছিল, টোকোফোর। এর আগেটা ছিল কি? বেলিজার টোকোফোর। এটার মধ্যে কি আছে? টোকোফোর লার্ভাদশা বিদ্যমান, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, এটা একটু বললাম। তারপর দেখো কি বলছে এখানে? আর্থ্রোপোডা, এটা সব থেকে বড় প্রাণী, ঠিক আছে। প্রজাতির সংখ্যাটা মনে রাখতে পারো তাহলে, ঠিক আছে, এটা বড় সব থেকে, তাই না? হ্যাঁ, এটা হলো বৃহত্তম পর্ব। ওকে, বৈশিষ্ট্য কি? ঘাস পরিংতে পড়ছো নাকি? ওই সব বৈশিষ্ট্য ঢুকাই দিবা, তাহলে এটা আর বললাম না, ঠিক আছে। ঘাস পরিং এর বৈশিষ্ট্য। সো এখানে আর কিছু বলার আছে? নাই, বলার কিছু নাই। এই যে মালপিজের নালিকা কি বলতো? রেশন অঙ্গ। তাহলে রেশন অঙ্গ চারটা আছে, চারটা জিনিস রেশন অঙ্গ মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, এই যে ট্রাকিয়া, ফুলকা, ফুকগিল, বুগলাং, এগুলো কি বলতো? শ্বসন অঙ্গ, ঠিক আছে। ট্রাকিয়া, ফুলকা, বুকগিল, বুগলাং, এই নামগুলো সাইডে মনে রাখতে হবে, শ্বসন অঙ্গ। এগুলো আর মনে রাখতে হবে না। এই যে এদের এগুলো যে ম্যাক্সিলারি, সবুজ গ্রন্থি, এগুলো একটু মনে রাখা অত ইম্পর্টেন্ট না, যেগুলো বললাম এগুলো। আর বৈশিষ্ট্য দিয়ে পারবা। এখন চলে আসি আমরা কি বলতো? একানোডার্মাটা। এটা হলো এ পর্বে সকল প্রাণী কি বলতো? সামুদ্রিক। একানোডার্মাটার সকল প্রাণী কি হবে? একানোডার্মাটা, একাইনো ডার্মাটা, ডার্মাটা মানে কি? ত্বক না? ডার্মাটোলজি, তাই না? স্কিন বিশেষজ্ঞ ডাক্তার। তো একাইনো বলতে ওই যে কাটা, কন্টক ত্বক বিশিষ্ট প্রাণী, অর্থাৎ ত্বকে কি থাকবে? কাটা থাকবে। ওকে, তো এগুলো বলে নিলাম। এরা হলো পঞ্চরীয় প্রতিসম। কি দেখো তো, এই যে দেহটা কি 5টা সমান অংশে ভাগ করা যায়, তাই না? এই জন্য বলা হয় কি বলতো? পঞ্চরীয় প্রতিসম। ওকে, মনে রাখতে হবে, এরা হলো পঞ্চরীয় প্রতিসম, ঠিক আছে। আগের বৈশিষ্ট্যগুলো বেসিকগুলো তো মনে আছে, না পারলে ঢুকাই দিবা। তো দেখো যে এগুলা দেহ কণ্টকময়, স্পাইন, পেরিসিলারি এবং না বহিকমলযুক্ত, এগুলো বললো একটু। দেহ মৌখিক এবং বিমৌখিক তলবিন্যস্ত, মানে কি? মানে কি? একটা হলো মুখ আছে এক প্রান্তে, আর এক মাসে মুখ নাই, এরকম মৌখিক এবং বিমৌখিক বিন্যস্ত। মৌখিক তলে 5টি কি থাকবে? অ্যাম্পুল, একরাল, খাদ থাকে, ঠিক আছে। যদিও মুখ চিত্র সহজে খুঁজে পাওয়া যায় না। ওকে, এগুলো বললা, এগুলো বললা। এই যে নালী কাপথ চলন হিসেবে কাজ করে, তাহলে নালী কাজের মধ্যে নালী কাপথ থাকে বলতো? চলন হিসেবে কাজ করে কাদের? একানোডার্মাটা, মনে রাখতে হবে। এই যে পানি সংবহনতন্ত্র কই থাকে? এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এমসিকিউ, মানে কোথায় কনফিউশন হবে তোমাদের হবে, আমি বলে দিচ্ছি কিন্তু। তা এর মধ্যে কি থাকে? পানি সংবহনতন্ত্র। তাহলে নালীতন্ত্র কোথায় থাকে? পরিফেরা। পরিফেরাতে কি থাকবে? নালীতন্ত্র। এটাতে কি থাকবে? পানি সংবহনতন্ত্র। পানি সংবহনতন্ত্রের পরিবর্তে হ্যাঁ, তাহলে ওখানে এই যে পানি সংবহনতন্ত্রের পরিবর্তে কি থাকবে? নালীতন্ত্র। আর এখানে থাকবে কি বলতো? পানি সংবহনতন্ত্র, নালিকা পাওয়া যায়। তাহলে এই যে কনফিউশনের জায়গাগুলো আমি বলেছি, এগুলো থেকে এমসিকিউ হবে, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। ওয়াটার ভাস্কুলার সিস্টেম তাহলে এখানে আছে, পানি সংবহনতন্ত্র। ওকে,
ওকে, এদের রক্ত সমতন্ত্র নেই, তবে কি থাকে হিমাল এবং পেরি হেমন্তন্ত্র আছে। তবে এখানে যদি বলি সব থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ কোনটা, পানি সমতন্ত্র পঞ্চরি প্রতিসম টিউফিট আছে, ঠিক আছে, নালীপথ, এটাই শেষ। ওকে ওকে ওকে, এগুলো লাগবে না। কটাটা বড় না, তাহলে নটকট থাকবে অবশ্যই, নটকের অবস্থান অনুসারে ভাগ আছে, আবার কারো কারো মেরুদণ্ড হবে, ঠিক আছে। ওকে, স্নায়ুরজ্জ অবশ্যই হবে, ঠিক আছে। এই যে গলবিলীয় ফুলকারন্দ থাকবে অবশ্যই। এই যে এন্ড্রোস্টাইল, এটার মনে রাখতে হবে, এন্ড্রোস্টাইল কি গলবিলের নিচে এন্ড্রোস্টাইল নামক এক অঙ্গ থাকে, কোথায় থাকে, গলবিলের নিচে, এবং যা পূর্ণাঙ্গ মেরুদণ্ড প্রাণীতে পশ্চাৎ থাইরয়েড গ্রন্থি কি হবে, রূপান্তরিত হয়। তাহলে এন্ড্রোস্টাইল পরবর্তী কিসে, মানে পূর্ণাঙ্গ প্রাণীতে কিসে রূপান্তরিত হয় বলতো, থাইরয়েড গ্রন্থিটা মনে রাখতে হবে এটা, ঠিক আছে। এটা একটু বললাম আমি। পরিপাকতন্ত্র কি হবে, অবশ্যই সম্পূর্ণ, অবশ্যই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পাইপন্ত বিস্তৃত বিভিন্ন অংশ পাঠ থাকে। রক্তচর্ম সমান্তরাল কি থাকবে, ওয়াদ্য এগুলো বললাম, হিমোগ্লোবিন থেকে যে থাকে। হৃদপিণ্ডের অবস্থান কোথায় থাকে, এটা মনে রাখলে একটু, এগুলো ইম্পর্টেন্ট না। এখন দেখো বৈশিষ্ট্যগুলো কি, এই যে পরিফেরা মিডারিয়া প্ল্যাটিহেলমিনথিস, এই যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো, অস্টিয়া কোনোসাইট থাকবে, নালীতন্ত্র থাকবে, ঠিক আছে। ওকে, এগুলো পড়লা, স্পঞ্জিলিস্টিকুল, এগুলো দেখলাম দেওয়া আছে ইম্পর্টেন্টগুলো, ঠিক আছে। এই পেজটা বললে হ্যাঁ, ওইগুলো পড়া লাগে, শুধু বললে হয়। হ্যাঁ, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামগুলো বুঝতে আছে। দেখো যে কয়টাকে ভাগ করছি, ইউরো কয়টা, সেবেলা কয়টা, ভার্টিব্রেট। ইউরো কয়টাকে কি বলতো, অ্যাসিডিয়াসিয়া, তেলাসিয়া, লার্ভাসিয়া এগুলা, তারপর কি মিক্সিনি, পেট্রোমাইজনটিডা, তারপর এগুলো ভাগ আছে, তাই না। ছোট ক্লাসে কি করছিল বলতো, কন্ডিকটিস, অস্টিকটিস, ওবসিল, ফোর্সিবল। এখন কি এই যে কন্ডিকটিস, অস্টিকটিস পড়ছিলাম না, এখন কন্ডিকটিস আছে, কিন্তু অস্টিকটিসটা কটা ভাগ হয়েছে বলতো, দুইটা। অস্টিকটিসকে দুই ভাগ করা হয়েছে, একটা কি অ্যাক্টিনোপ্টেরিজি, একটা হলো সার্কোপ্টেরিজি। তাহলে কন্ডিকটিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি। তাই অ্যাম্ফিবিয়া, র্যাবিটিলা, অ্যাবিস, ম্যামিলিয়া। তাহলে এটা কন্ডিকটিসে আছে, এই দুটো কি ছিল, অ্যাক্টিনোপ্টেরিজি, এই এটা ছিল কি অস্টিকটিস। তাহলে এটা কি বলতো, অ্যাম্ফিবিয়া মানে ভূমিশহর, র্যাবিটিলা মানে সরীসৃপ, এটা অ্যাবিস মানে কি পক্ষীকুল, ম্যামিলিয়া মানে স্তন্যপায়ী। ওকে ওকে, তাহলে এখানে ইম্পর্টেন্ট না যেগুলো প্রথম যেগুলো আছে, যে কি আছে, ইউরো করাটা, ইউরো মানে কি লেজে থাকবে, এদেরকে সাগর ফোড়া বলা হয়, সাইফন, এগুলো উদাহরণ পড়বে একটু, ঠিক আছে। সাগর ফোড়া কাকে বলা হয়, এই যে ইউরো করাটা, এগুলো মনে রাখবা একটু, এগুলো একটু রিডিং দিবা, ইম্পর্টেন্ট না অতটা, ঠিক আছে। তারপরে কি আছে বলো তো, তিনটে ভাগ আছে, এগুলো পড়বা একটু, রিডিং দিবা, এটা অত ইম্পর্টেন্ট না। এই যে সেপালো করাটা, সেপালো, এদের কি বলা হয়, ডাক নাম কি বলতো, বলনাকার বা বলমাকৃতি প্রাণী, বলমাকার প্রাণী বলো, এটা মনে রাখা ইম্পর্টেন্ট না, পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে না। এই যে এটা মনে রাখবা, ভার্টিব্রাটা, এটাই তো আমাদের পড়া। এই উপপর্বের আরেক নাম কি বলতো, ক্রানিয়াটা, ঠিক আছে, ক্রানিয়াটা কাদের, ভার্টিব্রাটা, এটা মনে রাখতে হবে। বৈশিষ্ট্যগুলো মনে রাখবা, ভার্টিব্রার বৈশিষ্ট্য অবশ্যই জানবা, মেরুদণ্ড প্রাণী বৈশিষ্ট্য কি কি হবে, তাই না, একটু পড়ে নিলা, ঠিক আছে, এটা জানবা। এখন দেখো ভার্টিব্রাটা পড়বে মেরুদণ্ড প্রাণী শ্রেণীবিন্যাস, এটা বললাম। এখন কিছু বৈশিষ্ট্য বলবো, বেসিক বৈশিষ্ট্য, এর আগে যেগুলো বললাম না, এখানে কয়টা বলবো, সেটা কি, অত তো যায় না এখন। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড যারা অন্নত প্রাণী তাদের কি থাকবে, হৃৎপিণ্ড, কারো তো হৃৎপিণ্ড থাকে না, যারা থাকবে দুই প্রকোষ্ঠ, কয় প্রকোষ্ঠ, কারো থাকবে তিন প্রকোষ্ঠ, হৃদের মতো হচ্ছে, কারো হবে কি হবে, মানুষের চার, কারো হবে কি বলতো, অসম্পূর্ণ চার, অসম্পূর্ণ চার। তাহলে দুই প্রকোষ্ঠ, তিন প্রকোষ্ঠ, অসম্পূর্ণ চার, কারো চার, সম্পূর্ণ চার। তার হৃৎপিণ্ড কেমন হতে পারে, চার, তিন, অসম্পূর্ণ চার, চার। এখন দেখো তো মাছ যত আছে পর্ব, মাছ কি পর্ব কি কি আছে বলো তো, মাছের পর্ব কি কি আছে বলো, মাছের পর্ব মানে এই যে এখানে আমি বলি, মাছের ক্লাস, মাছের মানে পর্ব না তো আর কি, সাপ পাইলাম। এই যেখানে দেখো, এই যেখানে দেখো কি আছে বলো তো, কন্ডিকটিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, এই তিনটা কি বলো তো, মাছ। এই তিনটা কি মাছ। এই যে এইগুলো যে আছে এগুলো কি বলো তো, মাছ, এগুলো মাছের মতো। তো এই যে মাছগুলো আছে, মেন কথা এখানে যে মাছগুলো আছে, এইগুলো হলো হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, দুই। মাছ অলওয়েজ কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, আমরা রুই মাছ পেলে তখন দেখবো। এগুলো হৃৎপিণ্ড হলো, হার্ট হলো দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, ওকে। তারপরে কি আসলো, অ্যাম্ফিবিয়া মানে কি উভচর, ব্যাং, এটা কয় প্রকোষ্ঠ হবে, তিন প্রকোষ্ঠ। তারপর কি আসলো বলতো, র্যাপিটিলা মানে কি সরীসৃপ, এদের হবে হলো অসম্পূর্ণ চার, অসম্পূর্ণ চার, সম্পূর্ণ চার। তবে ব্যতিক্রম একটা হবে, সেটা হলো কুমির। ব্যতিক্রমকে কুমির, ব্যতিক্রম কুমির, তার হবে সেটা সরীসৃপের মধ্যে পড়বে, তার কি হবে চার প্রকোষ্ঠ। কুমির একটা বড় সড় প্রাণী না, এটা স্তন্যপায়ীর মধ্যে হয়ে যাবে। কয় প্রকোষ্ঠ হবে, চার। কার, কুমিরের। সে কোন প্রাণী,
কটাটা পারবে না পড়াবেন না, এই যে রেপটিল সব ক্লাস ক্লাসের কার হবে রেপিটিলা। আলহামদুলিল্লাহ। ওকে, পরীক্ষা আসবে নিচের কোন রেপটিলিয়া প্রাণীটির চার প্রকোষ্ঠবিষ্ট প্রাণী? এটা হলো কি হবে? কুমির। আর অ্যাবিস মানে কি? পাখি পাখি। তার মানে এইটা আর এটা হলো সম্পূর্ণ চার প্রকোষ্ঠবিষ্ট। বুঝতে পারছো? তাহলে পাখি এবং স্তন্যপায়ী যারা আছে মানুষ, আমরা আমাদের কয় প্রকোষ্ঠবিষ্ট হয়েছে? ক্লিয়ার? একটা বেসিক হলো। আরেকটা হলো কি তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। কি আছে? উষ্ণ রক্তের প্রাণী। কি আছে? উষ্ণ রক্তের প্রাণী। কি আছে? শীতল রক্তের প্রাণী। যারা উষ্ণ রক্তের প্রাণী মানে কি দেহ তাপমাত্রা ধরে রাখে, তারা তাপমাত্রা ধরে রাখে। যেমন আমাদের মানুষরা কি করে বলতো? 37 থেকে 38 মধ্যে থাকে, 36 থেকে আর কি। কোথায় বলতো? 36 থেকে 38 মধ্যে থাকে তাপমাত্রা, ঠিক আছে? তাপমাত্রা কত? 36 থেকে 38 মধ্যে ধরে রাখে তাপমাত্রা, তাই না? ধরে রাখে। আমরা দেখি না, আমরা জ্বর মাপি কখন? 8-9.6 বেড়ে গেলে, ফারেনহাইট বেড়ে গেলে জ্বর আইছে। আমরা সবসময় কি নির্দিষ্ট একটা মেনটেন রাখি। আমরা এই যে উষ্ণতা বজায় রাখি, দেখো পরিবেশ তাপমাত্রা কত? মনে করো 14-15, আমাদের দেহের তাপমাত্রা কত? 37 পার। তাহলে এই যে আমরা উষ্ণ রক্তের প্রাণী, অর্থাৎ আমাদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে না। এই জন্য আমরা বলি আমরা এন্ডোথার্মিক। কি বলবো? মানে অভ্যন্তরীণ ধরে রাখি আমরা কি বলবো? এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক। কি থার্মিক? আর পড়বে, এখানে প্রতিটা পর্বে লেখা আছে ওখানে। আবার কিছু প্রাণী আছে যাদের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে, অর্থাৎ তার শীতল রক্তের প্রাণী। অর্থাৎ পরিবেশের তাপমাত্রা বাড়লে তাদের দেহের তাপমাত্রা বাড়বে, পরিবেশের তাপমাত্রা কমলে তাদের তাপমাত্রা কমবে। এদের শীতল রক্তের প্রাণী, এদের কি বলা হবে? একটোথার্মিক। কি বলা হবে? একটোথার্মিক। কে বলো তো? এখন কথা হলো কারা কারা একটু মনে রাখতে হবে। এখন তাহলে এই যে প্রথম মাছগুলো আছে, অ্যাম্ফিবিয়া, র্যাপিডিলা, এগুলো সবই হলো কি বলতো? শীতল রক্তের প্রাণী, একটোথার্মিক। মানে কি? দেহের তাপমাত্রা পরিবেশের সাথে পরিবর্তিত হয়, শীতল রক্তের প্রাণী। আর এই দুটা কি বলতো? উষ্ণ রক্তের প্রাণী, অর্থাৎ এন্ডোথার্মিক। মনে থাকবে কথাগুলো? এখন চলে আসি মাছের মধ্যে, চলে আসি। তিনটে বড় মাছ আছে। মাছগুলোর মধ্যে লেজ আছে না? মাছের লেজ আছে। লেজ আবার গঠন হিসাবে ভাগ আছে। কারো লেজ আছে এরকম বলতো, এই যে একটা পার্ট সমান বড়, একটা ছোট। তাহলে যদি ছোট বড় হয় তাকে বলবো আমরা হেটারো সার্কেল। কি বলবো? হেটারো মানে কি? অসমান। হেটারো সার্কেল। যদি লেজ দুটা কি হয়? এরকম সমান অংশ ভাগ হয়, হোমো মানে সমান, হোমো সার্কেল। কি বলবো? কারো ক্ষেত্রে এই যে লেজের এটা এরকম থাকে, মাংস পিণ্ড থাকে, তার কি বলবো? ডাইফাই সার্কেল। কি বলবো? ডাইফাই সার্কেল না, ডাইফাই সার্কেল। কি বলবো? ডাইফাই সার্কেল। তার কি বললাম? লেজ কয় ধরনের থাকে? তিন ধরনের। একটা হলো হেটারো, একটা হলো হোমো, একটা হলো ডাইফাই সার্কেল। তাহলে কার মধ্যে কোনটা? এই যে প্রথমটা যেটা বলছিলাম, এটা প্রথমটার কর্নিক্সে কি থাকবে? হেটারো। এটা তারপরে কি থাকবে? হোমো। সার্কোপ্টেরিসে কি থাকবে? ডাইফাই সার্কেল। বুঝতে থাকবে? ওকে, এখন আসি কিসের মধ্যে আসবো? আমি যেভাবে বললে এভাবে মনে রাখবো, তাহলে কিন্তু মনে থাকবে না, উল্টো উল্টো হয়ে যাবে। আমি ধারাবাহিকভাবে বলতেছি না সুন্দর করে। তারপর হলো কাটা, এই আইস। আইস বলতো তো নাকি? মাছের আইস। আইসের আবার ভাগ আছে, তোলে না। আইসের নাম আছে কিছু। কি কি বলতো? প্লাকোয়েড, সাইক্লোয়েড, টিনোয়েড, তারপরে কি? গ্রানোয়েড। তাহলে এই যে প্লাকোয়েড আইস কই থাকবে? প্রথমটা কে বলতো? কর্নিক্স। তাহলে কর্নিক্সে কি থাকবে? প্লাকোয়েড। পরটা কি? একনোপ্টেরিসে কি থাকবে? এই যে মাঝের দুইটা, সাইক্লোয়েড এবং টিনোয়েড। পরটা কি থাকবে? গ্রানোয়েড। হয়ে গেল। এই যে কথাগুলো বললাম, মানে তোমার প্রিপারেশন শেষ হয়ে গেছে, এমসিকিউ। বুঝছো? এবং তোমার সৃজনশীলের লেখার ক্ষেত্রেও 4-5টা করে, 3-4টা করে অপশন পাই গেছো। ঠিক আছে, এখন শুধু পড়ে দেখো। এই যে মুছে থাকতে হবে। যেমন মনে করো যেগুলো তো পড়াই, তো ওই যে মনে করো তোমাদের এগুলো পড়াই, তো পড়াইছে একদিন পড়াই দিই, তারপরে তো পড়াই হলো 5 বছর পরে, মানে কয়েক মাস পর অন্য কাউকে পড়াই, কিন্তু আপনার মুছতে থাকে কেন? এই অর্ডারটা কিন্তু একটু মজার একটা অর্ডার, ইন্টারেস্টিং। বুঝে বলে সব মনে থাকবে। বুঝছো? দেখো তোমাদের পড়াইতে আসছি, কিন্তু আমি কিন্তু দেখিনি বাসায়, একবার দেখার সুযোগ হয়নি। ওই বললো পরীক্ষা, তখন আমি বললাম ঠিক আছে, এটাই পড়াবো। সো ওই কিন্তু মেসেজ দিছে, ওর জন্য আজকে পরীক্ষা স্থগিত করে দিয়েছি। পরীক্ষা ছিল না আজকে? না, কাল। আচ্ছা কি বার? বৃহস্পতিবার পরীক্ষার কথা না?
এর আগে তো বলছিল, তারপরে শুক্রবারে কালকে চেঞ্জ করা হবে। শেষ করছি হ্যাঁ। পরীক্ষাটা হবে না মানে। তাহলে দেখো পরীক্ষা তো পরীক্ষা হবে বন্ধ। এই যে হ্যাক পিস ল্যাম্প এগুলো একটু মনে রাখতে হবে বুঝছো। এই যে মিক্সিনি এটাকে কি বলা হয়, হ্যাক পিস বলা হয়, ঠিক আছে। হ্যাপি এই পেট্রোমাইজন টিটা এটাকে বলা হয় ল্যাম্পে বলা হয়, মনে রাখবা, ঠিক আছে। এটা একটু মনে রাখবা, ওভার নামগুলো মনে রাখবা ইনস্টিটিউটের জন্য। এই যে কি চলে আসলাম, কন্ডিকথিস। কন্ডিকথিস এটা হলো কি বলতো, কার্টিলেজ অর্থাৎ তরুণাস্থি বিশিষ্ট প্রাণী, কি বলতো, অর্থাৎ অস্থির প্রাইমারি লেভেল যেটা তরুণ অস্থি, যেমন আমাদের কানের পিনা, এপিগ্লোটিস, নাকের এগুলো কি নাকের ডগায় যেটা থাকে, এগুলো কি বলতো সবই তরুণ অস্থি বিশিষ্ট। অর্থাৎ এগুলোর মধ্যে হাড় নাই। কিছু এগুলো থাকে কই থাকে বলতো, সমুদ্রে থাকে কিছু প্রাণী আছে, নামগুলো মনে রাখতে হবে, কি বলতো। তাহলে এগুলো হলো কোন ইতিহাস তরুণ অস্থি বিশিষ্ট মাছ। এগুলোর উদাহরণটা পরীক্ষা আসে। উদাহরণটা তুমি উদাহরণে কি দিবে, এটা বিজ্ঞানিক নাম, কঠিন হয়ে যায় না, কঠিন হয়ে যায় না বিজ্ঞানিক নাম। তাহলে কি করবা, আমি যেটা মনে রাখতাম হলো বাতিস, শেষে কি আছে বলো তো, বাতিস, বাতিস এটা কি আছে, বাতিস এটা কি দাস, বাতিস দাস ডো ডিও লাকেরটা ইউ। তা আমি এটা বললাম ইউ বাতিস দাস, তুমি কি ইউ বাতিস দাস, আমার এটা আমরা বাইরে দিছি 6টা দিতে হবে। তাহলে ইউ বাতিস দাস, বাতিস দাস ওগুলো আর সামনে বানাই নিবা, ঠিক আছে। আর তাহলে এগুলো ইম্পর্টেন্ট, প্রথমে এগুলো দিয়ে মনে রাখবা। তাহলে ইউ বাতিস দাস, ঠিক আছে, যেটা আমি মনে রাখবা, আমি যেটা শব্দ বানিয়েছিলাম। তো ইউ বাতিস দাস মনে রাখলা, তো ইউ বাতিস দাস দিয়ে মনে রাখবা। তাহলে তুমি দেখবা কোন নামের মধ্যে ইউ আছে, বাতিস কোনটায় আছে, দাস কোনটায় আছে। দেখো এটার মধ্যে কি আছে, বাতিস আছে, মানে এটা অ্যান্সার রাইট, মানে এটা কোনটা হবে, তরুণাস্থ তোমার মধ্যে পড়বে। বাতিস দাস কোনটায় আছে, দাস আছে এটাই, মানে এটা রাইট আছে। এগুলো ভুল করবে, উল্টা পাল্টা করে দিবে না কিন্তু, নাম নামই দিবে। সো রাইট অ্যান্সার, বুঝছো। ওকে, এখানে দেখো যে প্লাকোয়েড অ্যাশ থাকবে, এটা অবশ্যই প্রথম ধরনের প্লাকোয়েড, সাইকোয়েড, টিনোয়েড, ক্যানোয়েড, তরুণাস্থিময় মাছ অবশ্যই। এই যে ফুল কারণ কত আছে এটা মনে রাখবা। তারপরে কি বললাম, লেজটা কি বলতো, হেটারো সার্কাল। ওকে, এটা কি অবশ্যই শীতল রক্তের প্রাণী, এটা ঢুকাই দিবা। পরিবেশ কিন্তু যে একটা যেটা একটা মনে রাখবা, ঠিক আছে। ওকে, এবং এদের বাইরে চলে থাকে না, এটা মনে এটা মনে রাখতে হবে। সুইম ব্লাডার নাই, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এদের একলিঙ্গ, এটা মনে রাখলাম। ওকে, পরেরটা কি বলতো, এক নাম ট্রেজি, ঠিক আছে। এটা হলো কি রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ অবশ্যই, ঠিক আছে। অর্থাৎ কি কাটা, ওই যে কাটা আছে কি রশ্মি বয় কাটা, ওই যে মানে এই যেগুলো মানে এই যে অস্থিময় তো মাছ অবশ্যই, কিন্তু রশ্মিময়, রশ্মিটা কাটার মতো আর কি, যেটা আর কি রশ্মিময়, মানে রশ্মিময় দেখা যায় না, ওই যে লিস্টের মধ্যে মানে পাখনার মধ্যে কি রশ্মিময় দেখা যায় না, রে রে দেখা যায় না, হ্যাঁ হ্যাঁ ওরকম এটা বলছি আর কি। এটা সব জায়গায় দেখা যায় মোটামুটি, ঠিক আছে। সাইকেলের টিউনের আইস আছে, এটা জানো, ঠিক আছে, এটা জানো কি মাছ, কিন্তু বিজ্ঞানিক নাম দিলে একটু ধারণা হতে পারে। সবগুলো উদাহরণ মারা দিয়েছে। তারপরে এটা দেখো কি বলছে বলো তো, এন্ডোকন্ডাল উৎস থেকে তো নির্মিত, এটা এটা মনে রাখলাম। তারপরে দেখে যে হোমো সার্কেল, তাই না, এটা মনে রাখলা একটু। বায়োচলি বা পটকা আছে, কিন্তু একটা কি নাই, বায়োচলি বা পটকা ছিল না। সার্কোপটেরিস এটা কি বলতো, পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, কি আছে, পিন্ডাকার হবে কিন্তু এটা পাখনা বিশিষ্ট মাছ। এটাকে কি বলা হবে, ডাইফাই সার্কেল। এটা লাং পিস এবং সিলাঙ্গান্ত, কোথায় লাং পিস এবং সিলাঙ্গান্ত দুই ভাগ করে এটাকে। এতে দেখো জ্ঞানোয়েট আইস থাকবে, ঠিক আছে, এটা করবা। পিন্ডাকার পাখনা বিশিষ্ট, ডাইফাই সার্কেল, এটা মনে রাখবা, এগুলো মনে রাখতে হবে। মাথার দুপাশে কি আছে, আর্থ নির্মিত, এগুলো একটু পড়বা। এবং এদের যে পটকাটা আছে, এদের কিন্তু পটকা আছে, বায়োচলে আছে, কিন্তু এটা রক্তজালিকে সমৃদ্ধ। এর একটা কি ছিল না, রক্তজাল ছিল না, আর তার একটা ছিলই না, ছিল না রক্তজালকে বিহীন, রক্তজালকে সমৃদ্ধ, শেষ। এদের বহির্নিষেক অন্তর্নিষেক দুটাই ঘটে, এটা মনে রাখবা। তো এগুলো হচ্ছে অ্যাম্ফিবিয়া, উপচর। কথা হলো উপচর প্রাণী কাকে বলে, সংজ্ঞা আগে মনে রাখতে হবে। যে সকল প্রাণী বালিয়া হ্যাঁ, বাস করে। জীবনের যে সকল প্রাণী জীবনে কোনো সময় কি জলে এবং পরিণত বয়সে কি ডাঙ্গায় বসবাস করে, তাদের কি বলা হয়, উপচর প্রাণী বলা হয়। সংজ্ঞা মুস্ত করতে হবে। এই যে এটা মনে রাখবা, এটা কি বলতো, এই যে গ্রন্থিময় ত্বক বিশিষ্ট, এটা কি একটোথার্মিক বলছিলাম না, অর্থাৎ কি শীতল রক্তের প্রাণী, তাপমাত্রা পরিবেশ ওঠানামা করে দেওয়া আছে, ঠিক আছে। এগুলো একটু পড়ে নিলাম, কয়টা কোনটা পা আছে নকর আছে, এগুলো একটু দেখবা। এটা হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট বলো তো, 3 প্রকোষ্ঠ, দুইটা একটা এগুলো পড়লাম, ঠিক আছে। এটা একলিঙ্গ, ঠিক আছে। জনগুলো কি করবে, বহির্নিষেক ঘটে, বহির্নিষেক বলছিলাম না, অর্থাৎ কেউ ডিম্বাণু ছেড়ে দেবে, তার উপরে শুক্রাণু ঢেলে দিবে, বুঝতে পারছো। এদের জীবন চক্রে কি দেওয়া যায়, ট্যাডপল লার্ভাদের ভিতরে, এই যে লার্ভাটা মনে রাখতে হবে, ট্যাডপল। প্যারেনকাইমুলা, তাহলে কি দেখলাম, প্যারেনকাইমুলা, এমপিব্লাস্টুলা, প্লানুলা, ক্রোকোফোর বা ভেজিজার,
এগুলো পড়ে আসলাম। আর এখানে কি বললাম? ট্যাডপল। এই কটা নাম মনে রাখতে হবে। ট্যাডপল কোথায় এটা মনে রাখতে হবে। বলে তারপর কি বলতো? র্যাপিটিলা। র্যাপিটিলা মানে সরীসৃপ। এই যে মেসোজোইক যুগ, এটা কই পড়ে বলতো? একটু অর্ধেক আছে, এটা নিয়ে পড়বো আমরা। সরীসৃপ যুগ বলা হয়, মেসোজোইক যুগ, এটা মনে রাখবো। ওকে, এখানে কি দেখো, এরা কি বলতো? এটা একটোথার্মিক অবশ্যই, তাই না? বুকে বাদ দিয়ে শীতলক্ত প্রাণী, বুকে ভরতে চলে, আইস ব্লাড এগুলো বৃত্ত থাকে, এগুলো মনে রাখবা। এই যে এখানে কুমির আছে, ঠিক আছে, ঘড়িয়াল ক্যাবিয়া, এই যে এটা মরবা, এই যে রেপটিলা একটা কি কি যেমন রাখছিলাম জানো, এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? বাংলা লেভেল তো সমস্যা নাই। কি যেন কোথায় কি ও ঠিক আছে, এই যেটা মনে রাখবা, সি সি জি জি, কি বলতো? সি সি জি জি, আপনারটা বলে বাদ এটা হলো কার বলতো? সি সি জি জি, একই রকমের থাকবে। এটা হলো শৈশবের সি সি জি জি। কারণ এই যে ঘড়িয়ালের তো বগিয়ে মন থাকা সম্ভব, এই যে আবার আছে, এটা তো মন থাকা সম্ভব। শুধু মনে রাখবো সিসি জি জি কার? সাপের। সিসি জি জি সাপের, শেষ। সিসি জি জি বিএফ, এটা মনে রাখতে পারো। সিসি জি জি সি বিএফ, বিএফ সিজি জি সি, যে সিজি সিসি, এভাবে মনে রাখতে পারো। তাহলে হয়ে গেল কিন্তু। তো এই তিন তোমাদের কটা আছে? অনেকগুলো ও আচ্ছা, এই কোনটা আগে পড়ো, পরে দেখা যাবে। জিজিতে দুইটা আছে আমার এখানে। জিজিতে আরো তাহলে ভালো হয়ে গেল, আরো লাভ হলো। তারপর দেখো হৃৎপিণ্ড কি বলতো? এদের হৃৎপিণ্ড অসম্পূর্ণ 4 হবে। তো ব্যতিক্রম কার? কুমিরের। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে? কুমির তো এখানে নাই। এই যে আছে, ঘড়িয়াল কুমিরের আছে, লেখা আছে দেখো, ও ভেতর লেখা আছে। এবং দেখো এদের অক্সিপিটাল, এটা দেখবো, মাথার করটি একটি কি বলতো? অক্সিপিটাল কন্ডাইল মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। ওকে, এগুলো দেখবা, একটু দেখলা, শেষ। তারপরে দেখো অ্যাবিস, অবশ্যই উষ্ণ রক্তের প্রাণী, তাই না? দেহ পালকে আবৃত থাকে এবং গ্রীবা কি থাকে? এসাকৃতির। এবং এরা উড়তে পারে কেন? এর ডানা আছে। এবং এদের কি থাকবে? এদের বায়ুচুলি থাকে অসংখ্য, ঠিক আছে? ফুসফুসের সাথে বায়ুচুলি থাকবে। এবং এদের হাড়গুলো কি? শক্ত বা ফাঁপা। ফাঁপা ফাঁপা, এগুলো একটু মনে রাখবা। বায়ুপূর্ণ, বায়ুচুলি, এগুলো পড়বা। 2টি অ্যাটম, 2টি ভেন্টিকুল আছে, মানে আর সমুষ্ণ শোণিত, অর্থাৎ এন্ডোথার্মিক, বুঝতে পারছো? তাপমাত্রা পরিবেশ সাথে ওঠানামা করে না। এগুলো কিন্তু বলে দিয়েছে, দেখছো, সহজ সব। মানে ওটা দিয়ে তিন চারটা খাচ্ছে, কিনসেট হয়ে যাচ্ছে। 3-4টা খাবে। এগুলো বললা। এই যে স্তন্যপায়ী মানে কি? ম্যামেলিয়া ম্যামেলিয়া মানে কি? স্তন্যপায়ী অর্থাৎ মায়ের দুধ খায় বড় হয়, মেন কথা তারাই। ওকে, তারপর এটা সমস্যা শোনাচ্ছে, এটা অবশ্যই এগুলা। স্তনগ্রন্থি অবশ্যই থাকবে, মাতৃ খায় বড় হবে বাচ্চাগুলা। ডায়াফ্রাম মধ্যস্থতা থাকবে, ঠিক আছে? যে উদারে বহকে পৃথক করে রাখবে। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকবে। দ্বিচক্র, এগুলো মনে রাখবে, শেষ। তাহলে হয়ে গেছে কিন্তু। স্তন্যপায়ী প্রাণীর শ্রেণীবিন্যাসকে ভাগ করা হয়েছে, এগুলো একটা দেখে নিতে পারো। প্রোথেরিয়া, মেটাথেরিয়া, আবার কি আছে? ইউথেরিয়া নাকি? তাহলে এই যে একটু উদাহরণগুলো একটু মনে রাখবা। কোনটা? ডিম প্রসবী কি স্তন্যপায়ী, এটা ডিম প্রসব করে। কারা? এই যে হংসতন্ডু প্লাটিপাস, এটা মনে রাখবা, ডিম প্রসব করে থাকে। মেটাথেরিয়া একটু একটু মাসুয়াল প্রাণী, এই যেগুলো, এর নামটা মনে রাখবা। মেটাথেরিয়া মাসুয়াল প্রাণী, এগুলো একটু মনে তেমন কিছু না। এই যে স্ক্রোল তুলি, এটা একটু বললাম না, এগুলো আর কিছু লাগবে না। আর এগুলো উদাহরণগুলো একটু মনে রাখবা। এটা এত কিছু বললাম না, এই ব্যাখ্যাগুলো আসে, মানে এই যে পাঠ্যগুলো আসে। তারপরে এখানে দেখো, এই যে অনেক কিছু পড়ে আসলাম না, কার্তক, কেমন চলন, কেমন শ্বসন, কেমন হৃৎপিণ্ড, কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, সবই দেওয়া আছে, বুঝছো? কোনটা শীতল, কোনটা কি, এগুলো দেওয়া আছে সুন্দর, এখান থেকে বুঝতে পারবা। ওকে, শেষ। কিন্তু শেষ না, শেষ হলো না, আরো কিছু জানতে হবে। সেটা কি? এই যে এখানে দেখো কিছু, কোঅর্ডিনেটই দেয় ওটা। এই যে এখানে যেটা আমি বলবো, এই যে এখানে দেখো, কোনটা বলবো? এই যে এই দেখো, এই যে এটা দেখবা, এই যে কেঁচো আছে না, কেঁচোর মধ্যে দেখবা, এই যে এদের তো অনেকগুলো সেগমেন্ট থাকে না, খন্ড খন্ড থাকে না? দেখবা যে এদের কয়টা খন্ড থাকে, সেগমেন্ট থাকে? সর্বটা কি? দেখো এদের কি যে কটা থাকুক, ওটা পরে আগে দেখো। 16 থেকে 14 থেকে 16 দেহখণ্ডকের উপরে, চামড়ার উপরে কি থাকবে? বেষ্টনী ক্লাইটেমেল আছে, ঠিক আছে? ওকে, 14তম খণ্ডে কি থাকবে? অঙ্গদেশে স্ত্রী জন্ম থাকবে। এবং 18তম খণ্ডে কি থাকবে? পুংজনন থাকবে। 14তে কি আছে? স্ত্রী, এবং 18তে পুং। বুঝতে পারছো? এটাই মনে রাখতে হবে। এগুলো কি পড়া লাগবে? হ্যাঁ, শুধু এটা মনে রাখবা, কোথায় স্ত্রী, কোথায় কোন খণ্ডকে স্ত্রী, কোন খণ্ডকে পুং, এটা মনে রাখবা। ওকে, আর কিছু লাগবে না এখানে, এগুলো একটু দেখলে ভালো হয়, বুঝছো? তারপর আমি বলতেছি কি দেখতে হবে, সবই তো। ইয়াতে থেকে একটা এই যে দেখো, তেলাপোকা, তেলাপোকার কয়টি খণ্ডে বিভক্ত বলো তো? 3টি খণ্ডে বুঝতে পারে, 10টি খণ্ড থাকে। 10টি হ্যাঁ, এটা মনে রাখবা। অ্যানাসাইট আছে, এই যে আর কি আছে, ব্যাংক কোথায়? এই যে এখানে, এই যে ব্যাংকের এখানে কি থাকে বলো তো? প্যারোটিড গ্রন্থি থাকে, কোথায়?
প্যাঙ্গাস কি থাকবে? প্যারাটিন কম থাকবে, এখানে মনে রাখবা একটু বড়। ওদের পেছনে এক জোড়া। সবকিছু পড়তে হবে না, আমি যেটা বললাম এটা, এই যে এখানে এটা করবা গিনিপিগের এটা ক্যাপে পড়ছিলাস। ফিট ফিট কি এটাকে প্রাণী, গিনিপিগ কি আবার? দেখিনি তো মানে শেষ, এই যে এগুলো একটা বলবো।